ভাইয়া গরম কেমন? বাসায় তো থাকি রে বাবা, গরম তো বুঝি না। কিন্তু বাইরে তাকায় দেখলে মনে হয় যে গরম ভালোই আছে। ওরে বাবা, দেখে বুঝতেছো? খালি পর্দা একটু টেনে দেওয়ার কারণে কি পরিমাণ লাইট চোখের উপর পড়তেছে। পর্দা হালকা একটু টেনে দেওয়ার কারণে সে পর্দাটা থাকুক, ব্ল্যাক করে দিলে আবার দেখাই দেবো না, এটা মনে হচ্ছে একটা সানলাইট পড়তেছে। এই, এটা দিলে তো অনেক আলো, সুন্দর আলো। আমার বাসাতেও এরকম হয়। হ্যাঁ, জ্বলে যায় তাই না? আচ্ছা, ওটা ব্যাপার না। সাদা ব্যাকগ্রাউন্ড তো ভালোই লাগতেছে, এটা ন্যাচারাল একটা লাইট আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাকে গেলে এটা রিফ্লেকশন পড়বে। ও রে, থাক, ছেড়ে দে, মাকে দেবাচ্ছি, লাগবে না। কি অবস্থা তোমাদের সবাই? আশা করি ভালো আছো। আর আজকে তোমাদের ভাইয়ের চিরচেনা বন্ধু, আজকে তোমাদের ভাইয়াকে অ্যাটাক করছে। সেই চিরচেনা বন্ধুর নাম হচ্ছে মাইগ্রেন। দেখি কতক্ষণ পড়াইতে পারি। আজকের এরকম কিছু বলবো না 1.5 ঘন্টা ক্লাস নেবো, কারণ তোমরা প্রতিদিন একই কথা বলো। ভাই বলেন 1.5 ঘন্টা, কিন্তু নেন পরে আবার 2 ঘন্টা। তো আজকে আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন জেনেটিক কোড পড়বো। এটুক পড়বো আজকের লেকচারে আমরা। মেরুন কালারের গেঞ্জি তো ভালোই লাগতেছে রে। আচ্ছা, আসো। তো দেখো, আমরা ডিএনএ রেপ্লিকেশন এটা পড়ে ফেলছি, আমরা ডিএনএ গঠন পড়ে ফেলছি, এই দুই অংশ আমরা পড়ে ফেলছি। তো আমরা আজকে সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, 6টা 8টা প্রশ্ন আসতে দেখা গেছে এখান থেকে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের কৌশল, ট্রান্সলেশন, এই পার্টটা পড়বো। অ্যান্ড দেন আমরা আর বাকি যে লেকচার থাকবে সেখানে আমরা এটুকু পড়বো, এটা আমার নেক্সট দিন। আজকে আমরা এই যে এটুকু পড়বো আজকে আমরা, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন জেনেটিক কোড, এই দিনে টপিক পড়বো। এগুলো থেকে দেখছোই তো, গত ক্লাসে তো তোমাদের দেখাইছি কী পরিমাণ প্রশ্নগুলো থেকে আসছে। ঠিক আছে। আচ্ছা, নোমান, মনে হয় স্ক্রিন মনে হয় ওয়েব অ্যাপে হাফ হয়ে আছে। ওটা একবার স্ক্রিন দিয়ে একবার অফ করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। এই তো, ওকে। তো দেখো প্রশ্নটা কিভাবে আসে। ধরো এভাবে দিয়ে দিবে, প্রশ্নগুলো কিভাবে আসে এগুলো একটু দেখাই, যেহেতু আমরা পরীক্ষা দিব। সো আমাদের তো এখন মেন টার্গেট থাকা দরকার পরীক্ষা, রাইট? এখানে আমরা দিলাম এ দিলাম, দিয়ে আমরা এখানে বললাম বি, এখানে বললাম সি। ঠিক আছে। বা এখানে ধরো আমরা এইভাবে দিয়ে দিলাম, একটা সূত্রক দিয়ে দিলাম। এটা বোঝানোর জন্য যে আসলে এ থেকে বিতে কি তৈরি হয়েছে, কারণ এ থেকে বিতে যেহেতু আবার এ এর মতোই কিছু একটা তৈরি হতে পারে। তো এমআরএনএ দেখতে এরকম হয় না, এরকম তৈরি হলো বিতে। আর সিতে তেমন কিছু দেয় নাই। সিটাকে আমরা বললাম সি হচ্ছে জীবনের ভাষা, সি হচ্ছে জীবনের ভাষা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, এটাই উদ্দীপক। তো বললাম এটাই হচ্ছে উদ্দীপক। এখন আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে কোনটা কি। খেয়াল করবা, যখন কোনো ডিএনএ থেকে যখন কোনো ডিএনএ তৈরি হবে, যখন কোনো ডিএনএ থেকে কোনো ডিএনএ তৈরি হবে, তখন এটাকে বলা হবে রেপ্লিকেশন। তখন এটাকে কী বলা হবে? রেপ্লিকেশন, ডিএনএ প্রতিলিপন, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডুপ্লিকেট ডিএনএ, ডাবল কপি তৈরি হওয়া, এটাকে আমরা বলবো কি? ডিএনএ রেপ্লিকেশন। কী বলবো? ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, সেই ডিএনএ থেকে, ডিএনএর কিছু অংশ থেকে, সেই ডিএনএর কিছু অংশ থেকে যখন আরএনএ তৈরি হবে, আমি স্পেশালি যদি আমি এমআরএনএ লিখে দিই, দ্যাট মিনস মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, তখন এটাকে বলা হবে ট্রান্সক্রিপশন। নোমান, এসিটা কি আরেকটু ঠান্ডা করা যায়? তখন এটাকে আমরা বলবো কি? ট্রান্সক্রিপশন। আচ্ছা, লেখাটা মনে হয় নাকি পড়তে পারতেছো না,
ট্রান্সক্রিপশন লেখাটা একটু সুন্দর করে দিই। ট্রান্সক্রিপশন, তখন এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি। আর যখন এই আরএনএর হেল্প নিয়ে যখন প্রোটিন তৈরি করা হয়, আরএনএর হেল্প নিয়ে যখন আমরা প্রোটিন তৈরি করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। তখন এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, এটা আমরা আগের দিন পড়ছি, এখান থেকে প্রশ্ন আসে। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। এই কনসেপ্টগুলো লাগবে। তাহলে আমরা এখানে বেসিক্যালি প্রসেস বি, ডিএনএ থেকে আরএনএ, এটাই হচ্ছে বেসিক্যালি প্রসেস বি। ডিএনএ থেকে ডিএনএ এটা হচ্ছে প্রসেস এ, ডিএনএ থেকে আরএনএ এটা হচ্ছে প্রসেস বি, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে প্রসেস সি বা উপাদান সি। তাহলে এ নিয়ে কোনো কথা হচ্ছে না, আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি করবো, এটা হচ্ছে মেন কথা। খেয়াল করো, বিতে বেসিক্যালি বিটাকে তৈরি করার জন্য ট্রান্সক্রিপশন হয়েছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে। বেসিক্যালি ট্রান্সক্রিপশন হওয়ার মূল লক্ষ্য কী? ট্রান্সক্রিপশন হওয়ার প্রধান প্রয়োজনীয়তা কী? ট্রান্সক্রিপশন হওয়ার প্রধান প্রয়োজনীয়তা কিন্তু এই প্রোটিন তৈরি করা। তা ট্রান্সক্রিপশন এটা হচ্ছে একটা প্রাথমিক পদ্ধতি প্রোটিন থেকে তৈরি করার। প্রোটিন যেটা ট্রান্সলেশন আকারে তৈরি হবে, সেটার আগে ট্রান্সক্রিপশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনকে, এই দুটাকে একসাথে একটা প্যাকেজ আকারে ধরতে পারি। এই দুটাকে একসাথে আমরা একটা কি প্যাকেজ আকারে ধরতে পারি। দিস ইজ এ প্যাকেজ। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ইজ এ প্যাকেজ ফর মেকিং প্রোটিন। দুটো মিলে কি তৈরি হয়? একটা প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরির একটা প্যাটার্ন, প্রোটিন তৈরির প্যাকেজ। আচ্ছা, এখন এই প্রশ্নটা মাঝে মাঝে সৃজনশীলের 2 নাম্বার আসে, প্রোটিনকে কেন জীবনের ভাষা বলা হয়? প্রোটিনকে কেন ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয়? এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে আসে। ওয়াই প্রোটিন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ? ওয়াই প্রোটিন ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ লাইফ? ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। কেন বলতেছে দেখো, কারণ আমরা যদি আমাদের দেহের বিভিন্ন পার্ট থেকে আমরা যদি হিসাব করতে করতে আগাই, বিভিন্ন পার্ট বলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, যেমন ধরো ব্লাড, রক্তের মধ্যে প্রোটিন আছে, ব্লাডের মধ্যে প্রোটিন আছে। আমরা যদি আমাদের স্কিন টোনের কথা বলি, স্কিনের কথা বলি, প্রোটিন। স্কিন কালার, প্রোটিন। স্কিন স্ট্রাকচার, প্রোটিন। আমরা যদি মাসেলের কথা বলি, প্রোটিন। তার মানে ইভেন আমরা যদি হেয়ার কালারের কথা বলি, হেয়ার ইজ অলসো প্রোটিন। আমরা যদি আমাদের নেলসের কথা বলি, নেলস ইজ অলসো প্রোটিন। আমাদের হাইটের কথা যদি বলি, আমাদের হাইট তো তখনই বাড়বে যখন আমাদের শরীরের মধ্যে মাংসপেশি বাড়বে, রাইট? তো সব কিছু আসলে কিসের উপর নির্ভর হচ্ছে? প্রোটিন দ্বারা হচ্ছে। তো আমাদের দেহ দেখতে কেমন হবে, আমি দেখতে কেমন হব, আমার দেহের বৈশিষ্ট্য কেমন হবে, ইভেন আমাদের দেহে বিভিন্ন রকমের যে এনজাইম আছে, বিভিন্ন রকমের এনজাইম আমাদের দেহের মধ্যে আছে, প্লাস কিছু হরমোন আছে। সব হরমোনই প্রোটিন না, বাট প্রোটিন দ্বারা তৈরি হরমোনের পরিমাণ অনেক বেশি। এগুলো কিন্তু কি প্রোটিন। তার মানে আরেক কথা বলতে পারি যে আমাদের দেহে যা কিছু হচ্ছে, এগুলা প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। একটা প্রোটিন যেরকম, একটা প্রোটিনের স্ট্রাকচার যেরকম, সেটার উপর নির্ভর করে বাকি সব কিছু নিয়ন্ত্রিত হবে। তাহলে প্রোটিনের স্ট্রাকচারই আমাদের দেহের স্ট্রাকচার তৈরি করতেছে। আমার দেহের মধ্যে, আমার দেহের কালার, রং, আমার দেহের রং ধরো কালো, আমি আমার গায়ের রং কালো কেন হচ্ছে? মেলানিন নামক একটা প্রোটিনের কারণে হচ্ছে। মেলানিন, স্কিন কালার ব্ল্যাক কখন হয়? স্কিন কালার ব্ল্যাক কখন হয়? মেলানিনের আধিক্যর কারণে। মেলানিন নামক যে প্রোটিনটা আছে, এই মেলানিন নামক প্রোটিনের আধিক্যর কারণে একটা ব্যক্তির স্কিনের রং কালো হবে। যেমন যে মেলানিনটা আমাদের হচ্ছে এই চোখের মাঝখানে যে কালো, এখানে কিন্তু এই মেলানিনের কারণে কিন্তু চোখের রংটা এরকম কালো হয়েছে মাঝখানে, মেলানিনের কারণে। তাহলে মেলানিন এগুলাকে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে কোনো ব্যক্তি যদি
জিনে বা কোনো ব্যক্তির দেহে যদি মেলানিন কম পরিমাণে তৈরি হয়, তার মানে বুঝতে হবে যে সে ব্যক্তিটা বেসিক্যালি ফর্সা। বা কোনো ব্যক্তি যদি ফর্সা থাকে, আমি এটাকে উল্টা করে বলতে পারি, কোনো ব্যক্তি যদি ফর্সা থাকে তাহলে এটা বুঝতে হবে যে তার দেহের মধ্যে মেলানিনের আধিক্য নাই, বা মেলানিন নাই বললেই চলে। কারো যদি মেলানিন একটু থাকে তাহলে সে হয় শ্যামলা, কারো যদি মেলানিন বেশি থাকে সে হচ্ছে কালো, কারো যদি মেলানিন অনেক বেশি থাকে সে হয় আমার মতো কালা, আর কারো যদি মেলানিন মাত্রাতিরিক্ত বেশি থাকে সে হয় কাইল্লা। ঠিক আছে, কালো কালা কাইল্লা। তো এই যে এই ব্যাপারগুলো কিন্তু মেলানিনের কারণে, মেলানিন যেটা প্রোটিন, মেলানিনটা কি প্রোটিন, আর প্রোটিন আকারে সেটা প্রকাশ পাচ্ছে, প্রোটিন আকারে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, বাট প্রোটিনটা তৈরি হচ্ছে এটা জেনেটিক কোড দিয়ে, যে জেনেটিক কোডটা আছে ডিএনএর মধ্যে। তাহলে আমরা বলতে পারি মেইন জিনটা আছে ডিএনএর মধ্যে, মেইন জিনটা আছে ডিএনএর মধ্যে, সেখান থেকে যতটুকু প্রোটিন আকারে প্রকাশ পাবে, তার মানে আমি কালো হব না ফর্সা হব, এই ডিএনএর কাছে আছে। আমি গায়ের স্ট্রাকচার কেমন হবে, ডিএনএর কাছে আছে। আমার চুলের রং কেমন হবে, ডিএনএর কাছে আছে। আমার মাসেল স্ট্রাকচার কেমন হবে, ডিএনএর কাছে আছে, জিন আকারে আছে। ডিএনএর কাছে থাকা মানে কি, ডিএনএর ভাষা কি, ডিএনএর ভাষা হচ্ছে এটিজিসি। ডিএনএর ভাষা কি আর কিছু না, এটিজিআরসি। এটিজিসি হচ্ছে ডিএনএর ভাষা। এটিজিসি টিটিজিজিজিটিটি এজিজিজি এভাবে ছড়াই ছিটাই আছে। তো এর ছড়াই ছিটার মধ্যে বিভিন্ন সিকোয়েন্স আছে। তো ওই ডিএনএর মধ্যে এরকম তো অনেক এটিজিসি আছে। এর মধ্যে একটা পার্টিকুলার সেকশন বা পার্টিকুলার খণ্ড বা একটা নির্দিষ্ট খণ্ড তুমি নিলা, নিয়ে সেই খণ্ড দ্বারা যদি কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে ওইটা একটা জিন। তাহলে জিনের সংজ্ঞা কি এভাবে আসে পরীক্ষায়। তো আমি ধরো একটা ডিএনএ আঁকাইলাম এভাবে, ডিএনএ আঁকাইলাম। এই ডিএনএ থেকে আমি বললাম যে এতটুকু অংশ ধরে নিলাম আর কি, এটা অনেক বড় হয়, এটা জিন তৈরি তো আর এইটুকু অংশ দেওয়া হয় না, এটা অনেক বড় অংশ লাগে। এটা জিন মিনিমাম একটা জিন তৈরি করতে গেলে 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে, 51টা অ্যামাইনো অ্যাসিডের জন্য অসংখ্য পরিমাণ নাইট্রোজেনের খাল লাগবে। তো আমি ধরলাম আর কি, হ্যাঁ, যে এইটুকু অংশ একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে এইটুকু অংশের কাছে একটা বৈশিষ্ট্য আছে, ধরে নিলাম, লিখে দিই, ধরি এটুকু অংশের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, তার মানে এই অংশটুকুর মধ্যে যে ডিএনএটুকু ওইটা একটা জিন হিসেবে কাজ করতেছে। এই অংশটুকুর মধ্যে যেটুকু ডিএনএ আছে ওইটুকু একটা জিন হিসাবে কাজ করতেছে। আবার ওইখানে থাকা অনেক এটিজিসি আছে, অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন আছে। এই অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন যে সবটাই কাজে লাগবে এমন না, অর্থাৎ এটুকুর ভিতরে যতটুকু ডিএনএ আছে পুরোটাই যে তোমার প্রোটিন প্রকাশ্যে কাজে লাগবে এমন না, কিছু অংশ সেটা লাগবে না। তো এই অংশটুকু, তো এরকম অংশ তো আরও আছে। তাহলে ডিএনএর মধ্যে যেটুকু অংশ কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে সেইটুকু অংশ হচ্ছে ওই জিনের লোকাস বা ওই বৈশিষ্ট্যের জিনের লোকাস। তাহলে ডিএনএর একটি নির্দিষ্ট অংশ যদি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, আবার বলি, ডিএনএর নির্দিষ্ট অংশ যদি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে ওই অংশটুকু হচ্ছে ওই জিনের লোকাস। তাহলে আমরা বলি ডিএনএর নির্দিষ্ট অংশ যদি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে ওই অংশটুকু হচ্ছে ওই জিনের লোকাস। তাহলে এই হচ্ছে লোকাসের সংজ্ঞা। লোকাসের সংজ্ঞা নিয়ে কিন্তু আমাদের অনেকের মিসকনসেপশন আছে, আমরা লোকাসের সংজ্ঞা কিন্তু ঠিকমতো বুঝি না। তাহলে এটা হচ্ছে কিসের সংখ্যা লোকাসের সংখ্যা। এখন এইখান থেকে এইটুকুর মধ্যে জিন আছে, ধরো এইটুকুর মধ্যে আমার কালো বা ফর্সা হওয়ার জিন আছে, এইটুকু জিনকে দিয়ে আমার প্রোটিন বানাইতে হবে। অর্থাৎ এই জিনের কাছে যে তথ্য আছে, এই জিনের যে তথ্য আছে, এই জিনের তথ্যটা প্রোটিন আকারে প্রকাশিত হবে। এই জিনের তথ্যটা প্রোটিন আকারে প্রকাশিত হবে, এই জিনের তথ্যটা বাবা কি হবে, প্রোটিন আকারে প্রকাশিত হবে। এটাই হচ্ছে ট্রান্সলেশন। তাহলে প্রোটিন আকারে প্রকাশ পেলো, তাহলে এই প্রসেস, এই যে এটা হচ্ছে ট্রান্সলেশন। বা তার আগে তোমাকে আবার একটা আরএনএ বানাইতে হবে। অর্থাৎ এই জিন এখন দেখো এই যে ডিএনএটা, এই ডিএনএ কোথায় আছে,
আমি যে ডিএনএ কথাটুকু বলতেছি, ডিএনএ কোথায় আছে? ডিএনএ নিউক্লিয়াসের ভিতরে আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি তোমাদেরকে আরও ডিটেলে বলি, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে এটা কোষ, নিউক্লিয়াস এবং কোষ, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, এটার ভিতরে আছে ক্রোমোজোম। এর ভিতরে আছে কি? ক্রোমোজোম। তো এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা বেসিক্যালি কি? এই ক্রোমোজোমটা বেসিক্যালি হচ্ছে ডিএনএ, কারণ ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ দিয়ে। ক্রোমোজোম বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়? ডিএনএ দিয়ে তৈরি হয়। তাহলে এই সেই ডিএনএ। তো এই ডিএনএ থেকে, এই ডিএনএর পুরো জায়গাটা তো আমার কাজে লাগতেছে না, তাই না? একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করার জন্য আমার এতটুকু ডিএনএ হলে চলতেছে, বা এতটুকু ডিএনএর কাছে যেটুকু তথ্য আছে এটুকু থাকলে আমার চলতেছে। কারণ আমরা জানি পুরো ডিএনএটা তো ব্যবহার হবে না। পুরো ডিএনএ তথ্য আমার দরকার নেই একটা নির্দিষ্ট প্রোটিনের জন্য, কারণ আমরা জানি একটা ডিএনএর মধ্যে অসংখ্য বৈশিষ্ট্যের জিন থাকে। তো আমার একটা স্পেসিফিক জিন দরকার। তাহলে সেই স্পেসিফিক জিন বের করার জন্যে আমাকে এইটুকু ডিএনএ কপি করতে হবে। এখন খেয়াল করো, প্রোটিন তৈরি করে কে? প্রোটিন তৈরি করে কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন তৈরি করে কি? অ্যামাইনো অ্যাসিড। এ এ এ এ এ বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড এ দ্বারা লেখে। বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিড কি দ্বারা লেখে? এ দ্বারা লেখে। এ দ্বারা অ্যামাইনো অ্যাসিডকে বোঝা যায়। তো এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড কোথায় আছে? কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের কোষ রসায়ন সম্পর্কে মিনিমাম ধারণা আছে, তারা এইটুকু জানো তোমরা যে অ্যামাইনো অ্যাসিড ছড়িয়ে ছিটিয়ে থাকে। আচ্ছা, তো এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো কোষের সাইটোপ্লাজমের মধ্যে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোই কিন্তু বিভিন্নভাবে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। কারণ আমরা জানি প্রোটিন তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগে। যেমন সব থেকে ছোটো যে প্রোটিনটা ইনসুলিন, সেই ইনসুলিন তৈরি করার জন্য 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে। তাহলে আমি যদি এটাকে লিখি, ইনসুলিন একটা হরমোনের নাম, যদিও ইনসুলিনের জন্য 51টি অ্যামাইনো অ্যাসিড লাগে। কি বললাম ভাইয়া? ইনসুলিনের জন্য কতগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে? ইনসুলিনের জন্য 51টি অ্যামাইনো অ্যাসিড লাগে। ইনসুলিন তৈরির জন্য 51টি অ্যামাইনো অ্যাসিড লাগে। তো এই 51টা অ্যামাইনো অ্যাসিডের তো নির্দিষ্ট একটা সিকোয়েন্স আছে। 51টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করার তো একটা নির্দিষ্ট ধারা আছে। তুমি ধুমধাম অ্যামাইনো অ্যাসিড আনলা, এনে বসা দিলা আর বললা প্রোটিন হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এই সিকোয়েন্স 51টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স কার কাছে আছে বলো তো? এই তথ্য, এই ব্রেন, এই মস্তিষ্ক কার? এটা তো একটা প্রোটিনের কথা বললাম। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এরকম বহুত প্রোটিন আছে যেগুলো তৈরি করার জন্য একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করতে হয়। যেমন তুমি শুভ্র লিখবা নাম, SHUVRO, এইভাবে না লিখে তুমি যদি এই করা শুরু করো, তাহলে কি এটা আমার নাম হবে? এটা কি আমার নাম হবে? আমার নাম তো আর হবে না। তাহলে একটা নির্দিষ্ট সিকোয়েন্সে তো এটাকে বসাইতে হবে। তাহলে এটা ভুল, এটা রাইট। এই সিকোয়েন্সটা ডিএনএর কাছে আছে। এরকম সকল প্রোটিনের সিকোয়েন্স ডিএনএর কাছে আছে। সকল কিছু তথ্য ডিএনএর কাছে আছে। সেই তথ্য অনুযায়ী প্রোটিন তৈরি হয়, প্রোটিন সেই তথ্যকে পরে প্রকাশ করে। এবং একটা জিনিস দেখো, এই অ্যামাইনো অ্যাসিড তো ছড়াই ছিটায় আছে, মানে আবার এখানে একটা সায়েন্স আছে। দেখো, টোটাল অ্যামাইনো অ্যাসিড জীবজগতে টোটাল প্রোটিন তৈরি করতে পারে এরকম অ্যামাইনো অ্যাসিড আছে 20টা। পুরো জীবজগতে অ্যামাইনো অ্যাসিড আছে 28টা। পুরো পৃথিবীতে জীবজগতের মধ্যে 28টা অ্যামাইনো অ্যাসিড আছে, বা 28 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। 28 রকমের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে মাত্র 20 রকমের অ্যামাইনো অ্যাসিড বিভিন্নভাবে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তার মানে ওই ইংলিশ অ্যালফাবেটের মতো, ইংলিশ অ্যালফাবেটের লেটার আছে 26টা। এই 26 লেটার বিভিন্নভাবে যুক্ত হয়ে আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, মানে বেগুন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বিভিন্ন ওয়ার্ড লিখতে পারে। তেমনি এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে বিভিন্নভাবে যুক্ত করে তুমি প্রোটিন তৈরি করতে পারবা, সব ধরনের প্রোটিন তৈরি করতে পারবা। তাহলে অ্যামাইনো অ্যাসিড সিলেক্টেড 20টা। এই 20টা অ্যামাইনো অ্যাসিডে আবার আমাদের কোষের মধ্যে ছড়াই ছিটায় আছে।
এদেরকে সুন্দর করে রাইট ওয়েতে সজ্জিত করতে হবে, আর সেই তথ্যটা ডিএনএ এর কাছে আছে, দ্যাটস ফাইন। এখন সজ্জিত করার জন্যে একটা পর একটা যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, একটা পর একটা যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, যেভাবে একটা একটার সাথে অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এই যে একটার সাথে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এই যে একটার সাথে একটা অ্যামিনো অ্যাসিড এরকম যুক্ত হচ্ছে, এরকম যে ডট 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 তুমি যে যুক্ত করবে অসংখ্য অসংখ্য অ্যামিনো অ্যাসিডকে তুমি যেভাবে যুক্ত করবা, এভাবে করে তৈরি হবে কি একটা পলিপেপটাইড চেন। নামটা কি চেনা লাগে? পলিপেপটাইড চেন। দেখো একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় পেপটাইড বন্ধন দিয়ে, আর যেহেতু এখানে অনেকগুলো পেপটাইড বন্ধন তৈরি হয়েছে এই জন্য এটাকে আমরা পলিপেপটাইড বলি, এবং পুরোটা মিলে একটা চেনের মতো স্ট্রাকচার লাভ করে প্রোটিনটা, এই জন্য এটাকে পলিপেপটাইড চেন বলে। নামটা শুনছিলাম না, পলিপেপটাইড চেন। এটা পলিপেপটাইড চেন তৈরি করবে, কিন্তু এই পলিপেপটাইড চেনকে কে কানেক্ট করবে? এখানে একটা অ্যামিনো অ্যাসিড, এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এই দুটোকে এরকম তালা লাগাবে কে? এই দুটোকে জোড়া লাগাবে কে? কে এই গুরুত্বপূর্ণ কাজ করবে? সেটাই হচ্ছে আমাদের রাইবোজোম। এই রাইবোজোম এই জন্যই আমার আদিকোষ প্রকৃত কোষ দুই জায়গায় আছে, কারণ প্রোটিন তৈরি সবারই লাগবে, জীব মাত্রই প্রোটিন তৈরি করে, এই ব্যাকটেরিয়াও প্রোটিন তৈরি করে। তো ব্যাকটেরিয়া যেহেতু প্রোটিন তৈরি করে, তার মানে ডিএনএ মানে এই প্রোটিন তৈরি করার কাজ, এই রাইবোজোমের গুরুত্ব সবার ক্ষেত্রেই আছে। তো এই কাজটাকে করবে রাইবোজোম। তো এই সেই রাইবোজোম, কোষের এই সেই রাইবোজোম, এই সেই রাইবোজোম। এই রাইবোজোমই বেসিক্যালি এই একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করার কাজ করবে। এখন একটা ঝামেলা হয়ে গেল, ঝামেলাটা হচ্ছে ডিএনএ আছে কোষের নিউক্লিয়াসের ভিতরে, ঠিক আছে? ডিএনএ আছে কোষের নিউক্লিয়াসের ভিতরে, অ্যামিনো অ্যাসিডগুলো আছে নিউক্লিয়াসের বাইরে ছড়াইছিটা, এদেরকে এই পর্যন্ত নিয়ে যেতে হবে। এই কাজটা কে করবে? এই কাজটা করবে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ নামে যে আরএনএটা ছিল, এই যে এরকম দেখতে, এই যে এরকম দেখতে, এর নাম টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তো ট্রান্সফার আরএনএ কি করবে? ট্রান্সফার আরএনএ একটা একটা করে অ্যামিনো অ্যাসিড ধরবে, ট্রান্সফার আরএনএ একটা একটা করে অ্যামিনো অ্যাসিড ধরবে, ধরে রাইবোজোমের কাছে দিবে। ট্রান্সফার আরএনএ কি করবে? একটা একটা করে অ্যামিনো অ্যাসিড ধরবে এবং রাইবোজোমের কাছে নিয়ে যাবে। রাইবোজোম এর একটা 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 যুক্ত করবে। রাইবোজোম কি করবে? একটার পর একটা অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করবে এভাবে। রাইবোজোম একটা পর একটা অ্যামিনো অ্যাসিডকে এভাবে করে যুক্ত করতে থাকবে। রাইবোজোমের কাছে অ্যামিনো অ্যাসিড নিয়ে যাওয়ার কাজ কি করবে? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। টিআরএনএ নামটা কেন হয়েছে? কারণ সে ট্রান্সফার করে অ্যামিনো অ্যাসিডকে স্থানান্তর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এই জন্য তার নাম টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। ট্রান্সফারের কাজ করতেছে সে, এটাও বুঝলাম। কিন্তু টিআরএনএ কিসের ভিত্তিতে একটা পর একটা অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করবে? টিআরএনএ এর কাছে কি কোনো তথ্য আছে? টিআরএনএ এর কাছে নিজস্ব কোনো ব্রেন আছে যে সে বুঝবে যে আমার এখন ইনসুলিন তৈরি করা লাগবে, আমার এই অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করা লাগবে? না। টিআরএনএ হচ্ছে তুরুপের তাসের মতো, তুরুপের তাস না, গোলামের মতো, তাসের গোলামের মতো। তাকে যেটা বলা হবে সে সেটাই করবে। তাকে এসে বলবে কে? তার কাছে এই মেসেজটা কেমনে আসবে যে আমার ইনসুলিন তৈরি করার জন্য এই সিরিয়ালে অ্যামিনো অ্যাসিডকে ধরে ধরে আনতে হবে? তার কাজ হচ্ছে ধরে ধরে আনা। সে কিভাবে বুঝবে যে আমার কোন সিরিয়ালে ধরে ধরে আনতে হবে? এই বুদ্ধি তাকে কে দিল? এই বুদ্ধি যে দিল সে হচ্ছে ডিএনএ। ডিএনএ তো বন্ধু হয়ে আছে নিউক্লিয়াসের ভিতরে, ডিএনএর এই তথ্য এই পর্যন্ত কেমনে আসবে? নিউক্লিয়াস কি শুধুমাত্র একটা প্রোটিন তৈরি করার জন্য ছোট্ট একটু জায়গার জন্য পুরো নিউক্লিয়াস বাইরে বেরোয় আসতে পারবে মেসেজ দেওয়ার জন্য? না। নিউক্লিয়াস তার এখান থেকে একটা দূত বা একটা মেসেজ পাঠাবে, একটা মেসেঞ্জার পাঠাবে, দূত। যে মেসেঞ্জার এইখানে এসে বলে দিবে যে কোন অ্যামিনো অ্যাসিডের উপর কোন অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করতে হবে। সেই মেসেঞ্জারটাই হচ্ছে আরএনএ বা আরএনএ, সরি এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। তার মানে ডিএনএ থেকে এইটুক জায়গা থেকে একটা একসূত্রক আরএনএ তৈরি হবে, এটা একসূত্রক আরএনএ তৈরি হবে। যে একসূত্রক আরএনএর কাছে তথ্য আছে, এই যে এই পুরো ডিএনএর কাছে যা তথ্য আছে সেটার একটা ডুপ্লিকেট কপি এখানে আছে, উল্টা এবং ডুপ্লিকেট কপি আছে। এই এমআরএনএটাই এখন নিউক্লিয়াস হয়ে বের হয়ে আসবে। নিউক্লিয়াসের রন্ধ্র থাকে, জানো তো? নিউক্লিয়াসের ছিদ্র থাকে, যেটাকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বলি। ভাই আজকে আমার প্রচুর কষ্ট হয়েছে ক্লাস নিতে। একে তো মাইগ্রেনের পিছন দিকে মাথা ব্যথা, ঠিক আছে, তারপর আবার কালকে রাত থেকে জ্বর, প্রচণ্ড কষ্ট হইতেছে, ঠিক আছে। এই জন্য একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো আজকে। তোমাদের সত্যি কথা, অন্যদিন তো আমি 1.5 ঘন্টা বলে 2 ঘন্টা আটকে রেখে, আজকে সত্যি কথা আমি আজকে বেশিক্ষণ নিব না। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আর যেটি কোড পড়ানো হয়ে গেলে আমি আজকে ক্লাস শেষ করে দিব। ওটা ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে আজকে ক্লাসটা নিতে, ঠিক আছে। তো একটু কোঅপারেট করো, সহজ লাগবে।
দেখো তাহলে যেটা বলতেছিলাম, ডিএনএর ভিতরে যে ছিদ্র থাকে, ডিএনএর ভিতরে যে রন্ধ্র থাকে, ডিএনএ রন্ধ্র ব্যাপারটা এই যে দেখো এরকম, ডিএনএর ভিতরে এরকম ছিদ্র থাকে, এরকম ছিদ্র থাকে ডিএনএতে, এরকম ছিদ্র থাকে ডিএনএতে, এরকম রন্ধ্র থাকে, যেটাকে আমরা ডিএনএতে না সরি নিউক্লিয়াসের, ডিএনএ কেন বলতেছি, নিউক্লিয়াসে এরকম রন্ধ্র থাকে যেগুলোকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বলি, এগুলোকে আমরা কি বলি, নিউক্লিয়ার রন্ধ্র বলি। তো এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এই নিউক্লিয়ার রন্ধ্রপথে এই যে এমআরএনএটা বেরিয়ে রাইবোজোমের কাছে চলে আসবে। কোথায় চলে আসবে? রাইবোজোমের কাছে চলে আসবে। তাহলে এটা হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, কারণ সে মেসেজ নিয়ে আসতেছে। এমআরএনএটা কার কাছে চলে আসবে? রাইবোজোমের কাছে চলে আসবে। কার কাছে চলে আসবে? প্রথমে রাইবোজোমের কাছে চলে আসবে। এই এমআরএনএকে দেখে, এমআরএনএর কাছে যে তথ্য আছে সেই তথ্য দেখেই টিআরএনএ অ্যামিনো অ্যাসিডগুলো ধরে আবার রাইবোজোমের কাছে নিয়ে আসবে। এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে সাইজ। তাহলে আবার বলি, ডিএনএ থেকে যতটুকু তথ্য আমার দরকার, ঠিক ততটুকু তথ্য নিয়ে একটা এমআরএনএ তৈরি হবে। ঠিক আছে? ততটুকু তথ্য পাবো, সেই তথ্যটা নিউক্লিয়ার রন্ধ্রপথে রাইবোজোমের কাছে আসবে। এমআরএনএ রাইবোজোমের কাছে এই তথ্য দেখে টিআরএনএ কি করবে? সেই তথ্য অনুসারে অ্যামিনো অ্যাসিডগুলোকে ধরে নিয়ে আসবে, নিয়ে এসে রাইবোজোমকে দিবে। আর রাইবোজোম একটা পর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত করবে। কাঙ্ক্ষিত অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার পরে সেটা যখন একটা ত্রিমাত্রিক কাঠামো হবে তখন সেটা প্রোটিন হয়ে যাবে। মানে কাঙ্ক্ষিত অ্যামিনো অ্যাসিড একটা পর একটা যুক্ত করতে পারলে সেটা পরবর্তীতে প্রোটিন হয়ে যাবে। তাহলে দেখো, এই যে এখন বুঝতে পারতেছো ডিএনএ থেকে আরএনএ তৈরি করার গুরুত্বটা কি, ডিএনএ থেকে কেন আরএনএ তৈরি করতে হবে, এখন কি বুঝতেছো? বুঝছো কিনা বলো, ডিএনএ থেকে কেন আরএনএ তৈরি করা লাগছে? ডিএনএ থেকে তুমি যদি আরএনএ তৈরি করতে না পারতা তাহলে তো তোমার এই কাজই হইতো না। তাহলে এই ডিএনএ থেকে আরএনএ তৈরি করাটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। আর সেই আরএনএ বের হয়ে এসে টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড, রাইবোজোম এদেরকে নিয়ে যে প্রোটিন তৈরি করলো ওটাই হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন, যেটা ডিএনএ নিউক্লিয়াসের ভেতরে হয়েছে। আর বাইরে যেটুকু প্রক্রিয়া হয়েছে এটাই হচ্ছে ট্রান্সলেশন। বাইরে যে প্রক্রিয়াটা হয়েছে এটাই হচ্ছে ট্রান্সলেশন, অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে একটা পর একটা যুক্ত করা। তাহলে এই বাইরের যে প্রক্রিয়া যেটা সাইটোপ্লাজমে হয়েছে এটা হচ্ছে ট্রান্সলেশন, প্রোটিন তৈরি করা। আর ভেতরের যে প্রক্রিয়া যেটা নিউক্লিয়াসের ভেতরে হয়েছে ওইটা হচ্ছে ট্রান্সক্রিপশন, যেটাকে দেওয়া ডিএনএ দ্বারা এমআরএনএ তৈরি করা হয়েছে। এই হচ্ছে পুরো সায়েন্স, বেসিক ক্লিয়ার? বলো এতক্ষণ যেটুকু বললাম এটা বেসিক ক্লিয়ার কিনা? এটা বেসিক যদি ক্লিয়ার হয়, চলো আমরা এখন ট্রান্সক্রিপশনে যাই। ট্রান্সক্রিপশনের প্রসেস দেখি আমরা। ট্রান্সক্রিপশন প্রসেস, ট্রান্সক্রিপশন পদ্ধতি। তা ট্রান্সক্রিপশন তো ডিএনএ থেকেই তৈরি হচ্ছে, রাইট? এই এখন আগেবার অরিবিন্দু ছিল, এবার স্পেসিফিকভাবে কোনো অরিবিন্দু থাকবে না। আগেবার অনেকগুলো এনজাইম পাওয়া লাগছে, এবার এতগুলো এনজাইম পাওয়া লাগবে না। চিত্র আমার সাথে আঁকাও না, একটু পরে আঁকাও। এবার প্রথমেই যে জিনিসটা লাগবে এই ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে, প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। কি নাম? আরএনএ পলিমারেজ এনজাইম। কি নাম? আরএনএ পলিমারেজ। এই একটা এনজাইম, আরএনএ পলিমারেজ নামের একটা এনজাইম দিয়ে কাজ হয়ে যায়। বাট তার আগেও
আর জিনিস লাগবে যার নাম হচ্ছে প্রোমোটর, এর নাম হচ্ছে প্রোমোটর। প্রোমোটর প্রোমোটর অণু, প্রোমোটর অণু প্রোমোট করে, অনেকগুলো রাসায়নিক অণুর সমন্বয়ে তৈরি, এটাই সেখানে যুক্ত হবে। একটা প্রোমোটর অণু এসে যুক্ত হবে, একটা প্রোমোটর অণু এসে যুক্ত হবে। প্রোমোটর অণু যুক্ত হওয়ার পরে, প্রোমোটর অণু যুক্ত হওয়ার পরে বেশি না, জাস্ট 20টা বেস পেয়ার খুলে যাবে। কয়টা বেস পেয়ার খুলবে? 20টা, বেশি না 20টা। তাহলে 20টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20, 20টা বেস পেয়ার খুলবে। কয়টা? 20টা। আগেবার অগণিত খুলছিল, অসংখ্য, এখানে 20টা খুলবে। কয়টা খুলবে? 20টা বেস পেয়ার খুলবে। তো 20টা বেস পেয়ার যখন খুলে যাবে তখন এরকম হবে। আগেবার অগণিত খুলছিল, এখানে খুলবে 20টা, 20টা 20টা বেস পেয়ার খুলছে। তাহলে হুম 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 20টা। বিশটা 20টা বেস পেয়ার খুলছে, এদিকেও 20টা। এরা যুক্ত ছিল, এরা খুলে গেছে। প্রথম কথা হচ্ছে 20টা বেস পেয়ার খুলবে, এবং এই বেস পেয়ার খোলার কাজেও ব্যবহার করবে যে এনজাইমটা, এখানে আর অন্য নতুন করে কোনো এনজাইম লাগে না, এখানে ওই যে আরএনএ পলিমারেজ এনজাইম এই কাজটা করবে। আরএনএ পলিমারেজ, কি নাম? আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, সেই সব কিছু করবে এখানে। এবং 20টা যখন খুলছে, প্রথমে তো এখানে এসে প্রোমোটর যুক্ত হয়েছে, তারপর আরএনএ পলিমারেজ আসছে, তারপরে 5 থেকে 3 দিকে 20টা বেস পেয়ার খুলছে। কত? 20টা। এবং এই মতো অবস্থায়, দেখো এটা খুবই সহজ, এত কঠিন না। এই মতো অবস্থায় মাত্র একটা সুতা কপি হবে, মাত্র একটা সুতা কপি হবে। কয়টা? একটা, মাত্র একটা সুতা কপি হবে। মাত্র একটা সুতা কপি হবে, একটা। এবং দেখো এই চিহ্নের, এই যে এইখানে যে আমি লেজকে বাড়াই দিছি, এই লেজ বাড়ি করে দেওয়ার মানে কি বলতে পারবা? এখানে যে আমার লেজ বের করে দিছি, এই লেজ বের করে দেওয়ার মানে কি কেউ বলতে পারবা? এই যে আমার লেজটা বের করছি, এই লেজটা বের করার মানে হচ্ছে এইখানে, এই লেজটা বের করে দেওয়ার মানে হচ্ছে এটা আরও কিছু ট্রান্সক্রাইব করে আগাইছে। কি করছে? আরও কয়েকটা ডিএনএ, আরও কিছু অংশকে সে ট্রান্সক্রিপশন করে তারপর সে আগাইছে আগে থেকে। ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো প্রাইমার লাগবে না, এটা তো তোমরা জানো। একটা মিনিট। আচ্ছা, যেটা খুঁজতেছিলাম আমি, একটু বই থেকে দেখে নিলাম, সেটা হচ্ছে এই যে এইখানে তো শুধুমাত্র এটাকে ব্যবহার করা হয়েছে, উপরটা তো ব্যবহার হচ্ছে না, কারণ আমরা জানি ডিএনএ তো এক সূত্রক, আরএনএ তো এক সূত্রক, দ্বিসূত্রক না, একটাকে ব্যবহার করা হয়েছে। এটাকে নিচের যেটাকে আমরা ব্যবহার করছি, এই সূত্রকটাকে আমরা টেমপ্লেট সূত্রক বলবো। এটাকে আমরা কি বলবো? টেমপ্লেট সূত্রক। নিচেরটাকে ব্যবহার করা হয়েছে, ওটাকে টেমপ্লেট সূত্রক বলবে। আর উপরটাকে ব্যবহার করা হয় না, এটাকে বলা হবে কমপ্লিমেন্টারি সূত্রক, কমপ্লিমেন্টারি সূত্রক।
এটাকে বলা হবে কি কমপ্লিমেন্টারি সূত্র। তো এখানে একটা দেখার বিষয় আছে ভাইয়া, দেখার বিষয়টা হচ্ছে আমি একটু কোডগুলো লিখে দিই, এ টি সি এ জি টি সি সি এ জি টি এ সি টি জি জি সি এ টি, আমি কোডগুলো লিখে দিলাম। সূত্রটা যখন সামনের দিকে আগাবে, আবার বলছে 20টা করে, 20টা করে, 20টা হবে, এগুলো লক হবে, আরও 20টা খুলবে। আবার বলতেছি, এখানে কিন্তু অগণিত হারে একটানা চলবে না, 20টা হবে, লক হবে, আরও 20টা হবে, লক হবে, 20টা হবে, লক হবে, 20টা হবে, লক হবে, এভাবে চলতে থাকবে, অর্থাৎ 20টা করে চলবে। এই 20টা হয়ে গেলে এটা লক হয়ে যাবে, আবার লক হয়ে যাবে, লক হয়ে সামনে আরও 20টা খুলবে। এখানে কোনো প্রাইমার লাগে না, এখানে কোনো প্রাইমার লাগতেছে না, কিন্তু এখানে কোনো হেলিকেজ গাইরেজ লাগতেছে না, কারণ হেলিকেজ গাইরেজ হলে কখনো জোড়া লাগবে না, 20টা করে খুলে খুলে তুমি জোড়া লাগাতে পারবে না। এখানে তুমি যদি গাইরেজ এনে নিয়ে আসো, এখানে তুমি যদি সিঙ্গেল স্ট্যান্ড পরে নিয়ে আসো, তাহলে তো এটা জোড়াই লাগবে না আর, কারণ তোমাকে তো 20টা খুলে খুলে জোড়া লাগাতে হবে, এটা তো ডিএনএর একটা অংশ। ডিএনএকে তো তুমি একদম হা করে রেখে দেবো না সারাদিন, ডিএনএ তো আরও অনেক কাজ আছে করার মতো, তাই না? তো যখন সুতা সামনের দিকে আগাবে, তখন নতুন যে সুতা তৈরি হবে, তখন অ্যাডেনিনের বদলে থায়ামিন তৈরি না হয়, তৈরি হবে ইউরাসিল। থায়ামিনের বদলে অ্যাডেনিন, ঠিক আছে, সাইটোসিনের বদলে গুয়ানিন, অ্যাডেনিনের বদলে থায়ামিনের বদলে ইউরাসিল। জি এর জায়গায় সি, টি এর জায়গায় এ, সি এর জায়গায় জি, সি এর জায়গায় জি, এর জায়গায় টি, টি আর হবে না, টি এর বদলে ইউরাসিল হবে। এই কথাটা মাথায় রাখতে হবে, এখানে থায়ামিন থাকবে না, থায়ামিনের বদলে ইউরাসিল থাকবে। জি এর জায়গায় সি, টি এর জায়গায় এ, এর জায়গায় ইউ, এর জায়গায় ইউ, সি এর জায়গায় জি, টি এর জায়গায় এ, জি এর জায়গায় সি, জি এর জায়গায় সি, সি এর জায়গায় জি, এর জায়গায় ইউ, টি এর জায়গায় এ, এইভাবে আগাবে। অর্থাৎ সূত্র যখন 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আগাবে, এখানে এটাও কিন্তু তৈরি হবে 5 to 3, এটাও কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাবে, সব 5 প্রাইম থেকে 3 প্রাইম। সূত্র যখন 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আগাবে, তখন সব ঠিকই থাকবে, জাস্ট থায়ামিনের বদলে অ্যাডেনিনের স্থলে অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি হিসাবে থায়ামিন না আসে ইউরাসিল আসবে, থায়ামিন না এসে কি আসবে, ইউরাসিল আসবে। এভাবে করে 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 এই ডিএনএ কপি হওয়াটা চলতে থাকবে, ডিএনএ কপি হওয়াটা চলতে থাকবে। কতক্ষণ চলবে? তাহলে আমরা শুরু করলাম, শুরুতে কি করলাম, প্রোমোটার অণু এসে যুক্ত করলাম, সেখানে এসে আরএনএ পলিমারেজ যুক্ত হইলো এবং ডিএনএ ট্রান্সক্রিপশন শুরু হইলো। এই হচ্ছে শুরু, মানে সূচনা। এটাকে আমরা কি বলবো, সূচনা। তাহলে প্রথম ধাপ হচ্ছে সূচনা, সূচনা। তারপরে কি, তারপরে 2 নম্বর ধাপ ছিল হচ্ছে সূত্র বর্ধিতকরণ। 2 নম্বর ধাপ হচ্ছে সূত্র বর্ধিতকরণ। তাহলে এখানে বলবা একটি সূত্রকে কপি করা হবে, 20টি বেস পেয়ার খুলে যাবে, একটি সূত্রকে কপি করা হবে, যে সূত্রকে বলা হবে টেমপ্লেট স্ট্র্যান্ড, একটা সূত্র কপি হবে, এটাকে বলা হবে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ড ধরে আরএনএ পলিমারেজ এনজাইমের ফলে ডিএনএ 5 থেকে 3 মুখে অগ্রসর হবে, যেখানে জি এর বদলে সি, সি এর বদলে জি, টি এর বদলে এ এবং এর বদলে ইউরাসিল এসে যুক্ত হতে থাকবে এবং এভাবে চলমান থাকবে। এরপরে হচ্ছে সমাপ্তি, এরপরে হচ্ছে সমাপ্তি। একটা জায়গায় যেহেতু থামা লাগবে, একটা জায়গায় যেহেতু ডিএনএ কপি হওয়া থামা লাগবে, সেই জায়গাটা কখন, সেই জায়গাটা কোথায়, কখন যায় ডিএনএ কপি হওয়াটা থামবে? গুড কোশ্চেন। দেখো, এটা যখন চলমান থাকবে, এটা তো চলমান আছে, আমি এটাকে বড় করলাম, এই একটা পর্যায়ে এসে দেখা যাবে কি, একটা পর্যায়ে এসে দেখা যাবে অনেকগুলো এ কপি হচ্ছে, অনেকগুলো এ আছে, অনেকগুলো এ আছে, একটা পর্যায়ে এসে দেখা যাবে অনেকগুলো এ, খালি এ। ডিএনএ এভাবেই তৈরি, যাতে করে সে বুঝতে পারে কখন শেষ করতে হবে। তো এখানে তো 20টা কপি করলো, 20টা কপি করে আগাইতে আগাইতে ধরো এখানে তো 20টা হয়েছে, এটা আবার বন্ধ হয়ে যাবে, আরও 20টা হবে, বন্ধ হবে। হঠাৎ করে এইখানে আসলো, এখন এর অপোজিটে এই আরএনএটা যখন কপি করা শুরু করবে, এর অপোজিটে আরএনএ, এই যে এই ইউলো আরএনএটা যখন কপি হতে থাকবে, এভাবে করে যখন সামনে আগাবে, এর এগেনস্টে এসে কি তৈরি করবে, ইউ 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 ইউ, অনেকগুলো ইউ কপি করা শুরু করবে, অনেকগুলো ইউরাসিল কপি করা শুরু করবে।
এটা আঁকাইতে হবে না তোমাদের, এটা পরীক্ষায় এটা আঁকানো লাগে না, তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। অনেকগুলো কি কপি করা শুরু করবে, অনেকগুলো দেখো এভাবে আগাচ্ছে, অনেকগুলো ইউ কপি করা শুরু করবে। কি কপি করা শুরু করবে? অনেকগুলো ইউ কপি করা শুরু করবে। যখন অনেকগুলো ইউ কপি করা শুরু করবে তখনই আয়নাটা বুঝে যাবে যে আমার বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তাহলে পলি ইউ, পলি ইউ, এই পলি ইউ দেখে, এই পলি ইউ দেখে ডিএনএ বুঝতে পারবে, মানে আয়নাটা বুঝতে পারবে যে তার সমাপ্তির সময় চলে আসছে। সমাপ্তি, তাহলে সমাপ্তিতে কী হবে? সমাপ্তিতে কী হবে? পলি অ্যাডেনিনকে, অ্যাডেনিন থেকে ইউরাসিল কপি হতে থাকবে। কি বললাম? পলি এ থেকে পলি ইউরাসিল কপি হতে থাকবে এবং এটা দেখে বুঝে যাবে যে আমার সমাপ্তির সময় চলে আসছে। ঠিক আছে? এবং ওই সময় কি হয়, একটা নিউক্লিয়ার প্রোটিন আছে ওইখানে আসে, এসে এই পদ্ধতিকে বন্ধ করে দেয়। তার মানে কাঙ্ক্ষিত আরএনএ তৈরি হয়ে গেছে। বাট এটা কি আসলে কাঙ্ক্ষিত আরএনএ? এটা কি আসলে কাঙ্ক্ষিত আরএনএ? না, এটা আমার সেই কাঙ্ক্ষিত আরএনএ না। এইখানে যে আরএনএটা পাচ্ছি আমরা, সে আরএনএটা হচ্ছে প্রি, এখানে যে আরএনএটা আমি পাচ্ছি এটা হচ্ছে প্রি এমআরএনএ। এখানে যে আরএনএটা আমি পেতে যাচ্ছি এটা হচ্ছে প্রি এমআরএনএ। যে হলুদ আরএনএটা আমি পাইছি, এই হলুদ আরএনএটা বেসিক্যালি হচ্ছে প্রি এমআরএনএ। আমার যে আরএনএটা দরকার সেই আরএনএ এটা না। অনেকে ট্রান্সক্রিপশন পরীক্ষা আসলে এইটুকু লিখেই শেষ করে দেয়, আসলে এইটুকু ট্রান্সক্রিপশন হয় নাই। তোমার জাস্ট আরএনএটা যেটা তৈরি হয়েছে এটা আসলে তোমার রিয়েল আরএনএ না। এই আরএনএতে তুমি কাজ করতে পারবা না, কারণ এই আরএনএর মধ্যে অনেক অংশ আছে যে অংশ তোমার কাজে লাগবে না। আমি পুরো পদ্ধতিটা আবার বলি, পরীক্ষা খাতায় কীভাবে লিখবা। পরীক্ষা খাতায় এই চিত্রটা আঁকাবা, ওই পাশের টুকু দোকানে এই চিত্রটা আঁকাবা, আগায় বলবা ট্রান্সক্রিপশনের জন্য কি কি দরকার। ট্রান্সক্রিপশনের জন্য বলবা যে একটা ডিএনএ দরকার, আরএনএ পলিমারেজ এনজাইম দরকার, এটিপি দরকার, তারপরে কিছু প্রোটিন দরকার, প্রথমে লিখবা যা যা প্রয়োজন। তারপরে বলবা যে আরএনএ তৈরিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রি এমআরএনএ তৈরি এবং এমআরএনএ চূড়ান্তকরণ। তারপরে বলবা যে এই দুইটা পদ্ধতি, প্রথমটা হচ্ছে প্রি এমআরএনএ তৈরি, এটা আমরা করলাম। এরপর হচ্ছে সেই এমআরএনএটাকে চূড়ান্ত করতে হবে, সেটাকে কী করতে হবে? চূড়ান্ত করতে হবে। তাহলে চূড়ান্ত করার পদ্ধতিতে আমরা পরে যাই। তাহলে প্রথমে আমরা কী বানাইলাম? প্রি এমআরএনএ তৈরি। তাহলে প্রথমে আমরা প্রি এমআরএনএ তৈরি করতেছি, তাহলে সেটা কীভাবে বলবা যে প্রি এমআরএনএ তৈরি করতে গেলে 3টা ধাপ। প্রি এমআরএনএ তৈরি করার ধাপ কয়টা? প্রি এমআরএনএ তৈরি করার ধাপ হচ্ছে 3টা: সূচনা, শুদ্ধ বর্ধিতকরণ এবং সমাপ্তি। সূচনা লিখবা, এক্ষেত্রে কোনো প্রাইমার অণু লাগে না। যে জায়গা থেকে ডিএনএ তৈরি আরএনএ তৈরি হতে হবে সেই জায়গায় এসে প্রোমোটর অণু যুক্ত হয় এবং ডিএনএ আরএনএ পলিমারেজ এনজাইম এসে 20টি বেস পেয়ার খুলে দেয়, শেষ। তারপরে বলবা সূত্র বর্ধিতকরণ। সূত্র বর্ধিতকরণের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং নিউক্লিওটাইড এসে যুক্ত হতে থাকে। সেখানে থাইমিনের বদলে অ্যাডেনিন, সাইটোসিনের বদলে গুয়ানিন, গুয়ানিনের বদলে সাইটোসিন এবং অ্যাডেনিনের বদলে ইউরাসিল এসে যুক্ত হয় এবং এটা 5 থেকে 3 প্রাইমের দিকে অগ্রসর হতে থাকে। তারপরে বলবা সমাপ্তিকোণ। অগ্রসর হতে হতে 20টি করে বেস পেয়ার খুলতে খুলতে অগ্রসর হবে। অগ্রসর হতে হতে একটা পর্যায়ে এসে আরএনএটি, একটা পর্যায়ে এসে ডিএনএতে অনেকগুলা অ্যাডেনিন সিকোয়েন্স থাকবে যেটাকে দেখে আরএনএ ইউরাসিল কপি করতে থাকবে এবং এর মাধ্যমে আরএনএর সমাপ্তি কোড, আরএনএ তৈরি হওয়া সমাপ্তি হবে এবং সেখানে এসে একটা নিউক্লিয়ার প্রোটিন যুক্ত হবে এবং আরএনএ তৈরি হওয়া সমাপ্তি হবে। এর মাধ্যমে আমরা একটা পিআরএনএ পেয়ে যাবো। আমরা একটা কী পেয়ে যাবো? প্রি এমআরএনএ পেয়ে যাবো। বুঝছো কেমন পিআরএনএ তৈরি করতে হয়? আমি এখানে সংক্ষেপে লিখছি, পরীক্ষা ক্ষেত্রে এই চিত্র আঁকাবা, তারপরে বলবো যা যা লাগে, তারপরে বলবা দুইটা পদ্ধতি, প্রি এমআরএনএ তৈরি এবং এমআরএনএ চূড়ান্তকরণ। তো প্রি এমআরএনএ এমনি হয়, এইটা হচ্ছে একটা অংশ। বুঝছো? আমরা কিন্তু এখন আরএনএ পাই নাই, আমরা জাস্ট প্রি এমআরএনএ পাইছি। আর এই প্রি এমআরএনএকে এখন আমরা কাটাছেঁড়া করতে হবে। তো প্রি এমআরএনএটাকে এখন আমরা কি করবো? কাটাছেঁড়া করবো। তো চলো আমরা সেই কাটাছেঁড়ার কাজে চলে যাই। আমরা যেটা পেলাম, আমরা একটা আরএনএ পেলাম, আমরা একটা আরএনএ পেলাম, এখন আমরা এমআরএনএ চূড়ান্ত করতেছি। এই একটা প্রি আরএনএ পাইলাম আমরা,
প্রি-এমআরএনএ পাইলাম আমরা। ওকে, প্রি-এমআরএনএ পাইলাম। এই প্রি-এমআরএনএর মধ্যে কিছু অংশ আছে যেটা আমার কোনো কাজে লাগবে না, কিছু অংশ আছে যেটা আমার কোনো কাজেই লাগবে না। যেমন এই অংশটুকু, এই অংশটুকুর কোনো কাজে লাগবে না। আবার ধরো এই অংশটুকু কোনো কাজে লাগবে না। এই অংশটুকুর মধ্যে প্রোটিন তৈরির কোনো কোড নাই। কাজে লাগবে না বলতে এই অংশগুলোর মধ্যে প্রোটিন তৈরির কোনো কোড নাই। এই অংশগুলোকে বলা হয় ইন্ট্রন। এই অংশগুলোকে বলা হয় কি? ইন্ট্রন। ইন্ট্রন প্রোটিন তৈরি করার কোনো তথ্য এখানে নাই। আর ইউলোগুলোর মধ্যে আছে, ইউলোটাকে বলা হবে এক্সন। ইউলোগুলোকে বলা হয় এক্সন। তাহলে এক্সন আছে এবং ইন্ট্রন আছে। তোমাকে এক্সন রাখতে হবে, ইন্ট্রন কেটে বাদ দিতে হবে। কিন্তু তারও আগে আর একটা কাজ করতে হবে। সেটা কি? ধরে নিলাম এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত। 3 প্রাইম প্রান্ত এবং 5 প্রাইম প্রান্ত। আচ্ছা, তো এর মধ্যে 3 প্রাইম প্রান্তটা হচ্ছে লেজ, কারণ 5টা হচ্ছে মাথা, তাহলে এটা হচ্ছে লেজ। ঠিক আছে, এই লেজের এখানে কি হবে? 50 থেকে 150টা লেজের এখানে কি হবে? 50 থেকে 150টা অ্যাডেনিন এসে যুক্ত হবে। এই আরএনএটাকে বের করার আগে, ডিএনএ থেকে বের করার আগে বা নিউক্লিয়াস থেকে বের করার আগে, এটাকে বলা হয় পলি এ, মানে অনেকগুলো অ্যাডেনিন টেইলিং। পলি এ টেইলিং বলা হয়। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে কি করবা? পলি এ টেইলিং করবা। অর্থাৎ 3 নাম্বার প্রান্তে, 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন। কতগুলো অ্যাডেনিন? 50 থেকে 150 অ্যাডেনিন। 50 থেকে 150টা অ্যাডেনিন এসে টেইল তৈরি করবে, লেজ তৈরি করবে। আর মাথার দিকে এই জায়গাটায় এটাকে ক্যাপ, 1 2 3 4 5 6 7 7 গুয়ানিন ক্যাপ বা ক্যাপিং বলা হবে। এটা একটা ক্যাপ হিসেবে কাজ করবে। তাহলে এটা ক্যাপ আর ওটা টেল। এটা ক্যাপ আর এটা টেল। এটা টেইল। টেইল মানে লেজ। দেখো 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানিন এসে একটা ক্যাপ তৈরি করবে, এটাকে গুয়ানিন ক্যাপিং বলা হয়। 3 প্রাইম প্রান্তে অনেকগুলো অ্যাডেনিন এসে একটা লেজ তৈরি করবে, যেটাকে পলি এ টেইলিং বলা হয়। তাহলে ক্যাপিং অ্যান্ড টেইলিং হলো। কেন হলো? ডিএনএ, এই যে আরএনএটা, এটা তো নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসবে। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসবে। এই আসার পথে সাইটোপ্লাজমে এসে সে অনেক রকমের ঝড়ঝঞ্ঝা মিলবে, ঝড়ঝঞ্ঝার মাঝখানে আসবে, তার অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। তাহলে যাতে করে আরএনএটা ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, আরএনএ থেকে যদি কোনো অংশ বাদ না চলে যায়, এই জন্যে তার মাথার দিকে আর নিচে লেজের দিকে লেজ আর ক্যাপ লাগাই দেওয়া হবে, যাতে করে কোনোভাবে আরএনএর কোনো ক্ষতি না হয়, আরএনএর মধ্যে কোনো ক্ষতিকর কিছু না আসে। ঠিক আছে, এবার কি হবে? তাহলে তুমি ক্যাপিং করে ফেললা, টেইলিং করে ফেললা। এবার এই পুরো জিনিসটা আমি আবার একটা কপি করব। এই যে টেইল অ্যান্ড ক্যাপ তুমি বানাইলা, টেইল অ্যান্ড ক্যাপ তুমি তৈরি করলা। কপি দিলাম তো। টেস্ট কেমন করা? আচ্ছা, বাদ দাও। এইখানে এবারে এনজাইম আসবে, একটা এনজাইম আসবে, যে এনজাইম এসে ইন্ট্রনে বসবে। এই এনজাইমের নাম হচ্ছে স্প্লাইসিওসিস
স্প্লাইসিওসোম এনজাইম। এই স্প্লাইসিওসোম এনজাইম এসে ইন্ট্রন যে অংশগুলো আছে, যেগুলো কোনো কাজে লাগে না, ইন্ট্রন নামের যে অংশগুলো আছে, এই ইন্ট্রন অংশগুলোকে এই স্প্লাইসিওসোম এনজাইম এসে কেটে ফেলবে। কেটে সবশেষে যেটা তৈরি হবে, এটা কেমন হবে? শুধুমাত্র এক্সন দিয়ে তৈরি। সেখানে শুধুমাত্র এক্সন আছে, সবগুলো এক্সন আছে, ইন্ট্রনগুলো বাদ। স্প্লাইসিওসোম, এটাকে mRNA স্প্লাইসিং বলে। এই প্রসেসটাকে mRNA স্প্লাইসিং বলা হয়। mRNA স্প্লাইসিং বলা হয়। স্প্লাইস মানে কেটে ফেলা। শুধু এক্সন আছে এবং এই প্রান্তে যে পলিঅ্যাডেনিন টেলটা ছিল এটা অবশ্যই থাকবে। পলিএ টেলটা অবশ্যই থাকবে এবং এই প্রান্তে 7 গুয়ানিন যেটা ছিল, এই 7 গুয়ানিনও থাকবে। এবং দিন শেষে এই পুরো জিনিসটার নাম হবে ফাইনাল mRNA। এবং আমরা যা পড়লাম এটা হচ্ছে mRNA চূড়ান্তকরণ। mRNA চূড়ান্তকরণ, এই পদ্ধতিটা হচ্ছে কি mRNA চূড়ান্তকরণ পদ্ধতি। mRNA চূড়ান্ত করলাম আমরা। প্রথম যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে প্রি mRNA তৈরি করা, আর এটা হচ্ছে mRNA চূড়ান্তকরণ। তাহলে এখন এসে আমরা mRNA পাইলাম। তো আমি এই mRNA চূড়ান্তকরণটা আবার বলি। RNAটার প্রি mRNAটার দুটা প্রান্ত, 3 প্রাইম প্রান্ত, 5 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্ত মাথায়, জন্য এখানে হবে ক্যাপিং, আর 3 প্রাইম প্রান্ত হচ্ছে লেজ, এই জন্য এটা হবে টেলিং। 3 প্রাইম প্রান্তে 50 থেকে 150টি অ্যাডেনিন এসে যুক্ত হয়ে পলি এ টেলিং তৈরি করবে। আর ঠিক তার অপোজিটে 5 প্রাইম প্রান্তে 7টা গুয়ানিন এসে কি করবে? 7 ক্যাপ গুয়ানিন ক্যাপ তৈরি করবে। এরপর ইন্ট্রন অংশগুলোকে কেটে ফেলার জন্য আসবে স্প্লাইসিওসোম এনজাইম, এসে স্প্লাইস করে ইন্ট্রন অংশগুলোকে কেটে শুধু এক্সন রাখবে, এক্সনগুলো জোড়া লেগে যাবে এবং অবশেষে একটা mRNA তৈরি হয়ে যাবে। যাও, তোমাদের ট্রান্সক্রিপশন সমাপ্ত। এতক্ষণ লাগলো আমাদের ট্রান্সক্রিপশন পড়তে। তো ট্রান্সক্রিপশনের চিত্র কিন্তু অনেক বড় এবং এই কারণে এখান থেকে কোনো প্রশ্ন আসে না। ট্রান্সক্রিপশন অনেক বড়, এই কারণে ট্রান্সক্রিপশন থেকে কোনো প্রশ্ন আসে না। আসলেও আমি মনে করি যে না পারলে, 100% কনফিডেন্ট না থাকলে এখান থেকে প্রশ্ন আনসার না করাই ভালো। বুঝছো? ওকে, এবার আসবো যে প্রসেসটা, সেটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন এখনো শেষ হয় নাই বাবা, বাকি আছে এখনো। এবার পড়বো আমরা ছোট্ট করে, এটা বেশি লাগবে না, এটা সৃজনশীলের 2তে আসে। রিভার্স ট্রান্সক্রিপশন। দেখো, HIV, করোনা, টোবাকো মোজাইক ভাইরাস, এরা RNA ভাইরাস। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতি আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতি আছে। আরএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার কোনো পদ্ধতি আছে? আরএনএ থেকে তো আরএনএ তৈরি হওয়ার কোনো পদ্ধতি নেই। তাইলে এই সকল ভাইরাসরা কীভাবে তার আরএনএকে ডুপ্লিকেট করবে, এটা বুঝতে গেলে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন বুঝতে হবে। কি বুঝতে হবে? রিভার্স ট্রান্সক্রিপশন বুঝতে হবে। আচ্ছা, তাহলে একটা ভাইরাল আরএনএ আঁকাই আমরা। এটা হচ্ছে একটা ভাইরাল আরএনএ, এটা ধরো এটা হচ্ছে HIV এর RNA। ঠিক আছে, ধরে নিলাম এটা HIV এর RNA। তো যেটা হবে, এই যে HIV যে RNA, এই সকল ভাইরাসের মধ্যে, যেগুলো RNA ভাইরাস, তাদের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামের এনজাইম থাকবে। তাদের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম থাকবে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, এই যে এনজাইমটার ফলে এই যে আরএনএটা আছে, এটা একটা
একসূত্রক ডিএনএতে পরিণত হবে, এটা একটা একসূত্রক ডিএনএতে পরিণত হবে। ইউরাসিলের জায়গায় খালি থাইমিন বসে দাও তাহলে তো হয়ে যায়, তাই না? এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের ফলে একসূত্রক ডিএনএ তৈরি হবে, এটাই রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ তৈরি, আমরা নর্মালি ডিএনএ থেকে আরএনএ তৈরি করছে ট্রান্সক্রিপশন, তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স মানে বিপরীত ট্রান্সক্রিপশন, ঠিক আছে? আচ্ছা, তো রিভার্স ট্রান্সক্রিপশন, এই যে আমি একটা ডিএনএ তৈরি করে ফেললাম, এই ডিএনএ থেকে তখন খুব সহজেই চাইলে আমরা দ্বিসূত্রক ডিএনএ তৈরি করতে পারি। আমি চাইলে সহজে দ্বিসূত্রক ডিএনএ তৈরি করতে পারি। একটা সূত্র যেহেতু তৈরি হয়েছে, আরেকটা সূত্র তৈরি করা তো কোনো বিষয় না, তাহলে দ্বিসূত্রক ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ তৈরি হলো, ঠিক আছে? এখন দেখো তোমার দ্বিসূত্রক ডিএনএ তৈরি হয়ে গেছে। যেই ব্যক্তির দেহে ভাইরাসটা অ্যাটাক করছে, ঠিক আছে, তাহলে যে ব্যক্তির ডিএনএ মানে যে ব্যক্তির দেহের মধ্যে এইচআইভি ভাইরাসটা প্রবেশ করছে, এইচআইভি তার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে এটা ডিএনএ তৈরি করছে। এবার এইচআইভি কি করবে জানো? ওই ব্যক্তির এনজাইমই ব্যবহার করবে যার মধ্যে সে ঢুকছে, ডিএনএ তো তৈরি হয়ে গেল। এবার তো খুব সহজ, এবার তুমি কি করো? ট্রান্সক্রিপশন করো। এবার তুমি ট্রান্সক্রিপশন করো, কি করো? ট্রান্সক্রিপশন করে এমআরএনএ বানাও। কি করো? ট্রান্সক্রিপশন করে তুমি এমআরএনএ বানাও, ঠিক আছে? এবং এই এমআরএনএ থেকে তুমি প্রোটিন তৈরি করে ফেলো, বা যা যা করা দরকার। তো এই এমআরএনএটাই তো ভাই এই আরএনএটা, এটাই তো এখানে তৈরি হলো দিন শেষে এসে আবার। তাহলে এই পর্যায়ে এসে যখন দ্বিসূত্রক ডিএনএ তৈরি হয়ে গেল, তখন ওই ভাইরাস করলো কি, তোমার শরীরে থাকা অবস্থা, তোমার শরীরে ট্রান্সক্রিপশনের জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো ব্যবহার করে সে নিজের প্রোটিন নিজে তৈরি করে ফেলো এবং সংখ্যা বৃদ্ধি করে ফেললো। মেইন কাজটা হচ্ছে এইখানেই। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে আবার যদি ডিএনএ উল্টা রাস্তায় যদি যায়, তাহলে ট্রান্সক্রিপশন উল্টা হয়ে গেছে, রিভার্স ট্রান্সক্রিপশন। সেই ডিএনএ থেকে দ্বিসূত্রক ডিএনএ তৈরি হবে, সেই ডিএনএ থেকে মানুষের দেহের এনজাইম ব্যবহার করবে, ট্রান্সক্রিপশন হবে, সেখান থেকে প্রোটিন তৈরি হবে, অর্থাৎ ভাইরাসটা আবার তৈরি হয়ে যাবে। কেন এত কিছু করা লাগলো? কারণ আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেস পাইছি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেস আছে, কিন্তু আরএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার তো কোনো প্রসেস নাই। তো আমি ভাতটা সোজা রাস্তায় না খেয়ে অনেক ঘুরে ভাতটা খাইলাম, এটা হচ্ছে কাহিনী। আরএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়েছে না, তাহলে আরএনএ থেকে আমি ডিএনএ তৈরি করলাম, সেই ডিএনএ থেকে আবার আরএনএ তৈরি করলাম, কারণ ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রসেস তো এখানে আসি। তো ডিএনএ থেকে যেহেতু আরএনএ তৈরি না হয়, এখানে আরএনএ থেকে যেহেতু ডিএনএ তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। এইটা যত এই মানে আরএনএ ভাইরাস আছে তাদের ক্ষেত্রে এটা লাগে, তাহলে তারা সংখ্যা বৃদ্ধি করতে হবে না। তো এটা সৃজনশীলের 2-তে আসে, এইটুকু প্রসেস জানলেই চলবে। সৃজনশীলের 2-এর জন্য আসে, এর থেকে বেশি আমাদের দরকার নেই। পারবো? রিভার্স ট্রান্সক্রিপশন সৃজনশীলের 2-তে আসে নর্মালি। আর সৃজনশীলের গতেও যদি আসে, এইটুকু তুমি যদি ব্যাখ্যা করে লিখে দিতে পারো, তাহলে পুরো নাম্বার পাওয়া যাবে। ওকে, গুড। এবার লাস্ট প্রসেস, যেটাকে আমরা বলি ট্রান্সলেশন, যেটা আমরা ডিটেলসে পড়বো না, কারণ ট্রান্সলেশনের প্রসেস পুরোপুরি আসে না পরীক্ষায়। ট্রান্সলেশন কি আসে? ট্রান্সলেশনের প্রসেস অনেক কঠিন, এটা অনেক টাফ, এটা চিত্র আঁকানো সম্ভব না। তো ট্রান্সলেশন থেকে যেটুকু দরকার সেটুকু আমি তোমাদেরকে বলি। ট্রান্সলেশনের বেসিক কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো, এই যে এটা হচ্ছে ট্রান্সলেশনের বেসিক। এই এমআরএনএ এখন আসবে রাইবোজোমের কাছে, এসে বসবে। রাইবোজোমের মধ্যে এমআরএনএ বসার একটা জায়গা আছে, টিআরএনএ বসার একটা জায়গা আছে, অ্যামিনো অ্যাসিড বসার জায়গা আছে। রাইবোজোমে বসার পরে এই রাইবোজোমের কাছে টিআরএনএ আসবে, টিআরএনএ এমআরএনএ তথ্য থেকে অ্যামিনো অ্যাসিডকে ধরে এনে আবার রাইবোজোমকে দিবে। রাইবোজোমের মধ্যে 3টা সাইট থেকে, এ সাইট, পি সাইট আর ই সাইট, ওইগুলোকে ব্যবহার করে রাইবোজোম একটা পর একটা অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে প্রোটিন তৈরি করে ফেলবে, ঠিক আছে? এখন এটাকে আমরা চলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে এখন আমরা প্রথমে লিখবো যে যা যা লাগবে, যদি পরীক্ষায় চলেও আসে তাহলে আমরা কীভাবে লিখবো? যা যা লাগবে। তোমাদের বইয়ে এটা এখন কেউ পড়তে চাও না, আগে যদি কেউ পড়ে না থাকো, আবার বলতেছি, আগে যদি কেউ ট্রান্সলেশন পড়ে না থাকো, এখন বই থেকে এই ট্রান্সলেশন পড়তে চাও না, কিছুই বুঝবে না, ঠিক আছে? আর আমার যদি ট্রান্সলেশনের আমি 0 থেকে বুঝতে যাই, তাহলে আমার এখন একটা 3 ঘন্টার ক্লাস বা 2 ঘন্টার একটা মিনিমাম ক্লাস লাগবে ট্রান্সলেশন বুঝাতে যায়। ট্রান্সলেশন এটা খুবই ক্রিটিক্যাল, বাট তারপরেও যদি তোমার
পরীক্ষায় আসে তুমি কিভাবে আনসার করবা, সেটা আনসার করতে হবে সেটা তোমাদের দেখাই দিই। যা যা লাগবে, নাম্বার 1 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড লাগবে, mRNA লাগবে, tRNA লাগবে, রাইবোজোম লাগবে, এবং একটা এনজাইম, অবশ্যই এনজাইমের নাম মনে রাখতে হবে, অবশ্যই এনজাইমের নাম মনে রাখতে হবে, অ্যামাইনো, এই একটা এনজাইম দিয়ে এমসিকিউ আসে, অ্যামাইনো অ্যাসাইল, অ্যামাইনো অ্যাসাইল, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, ঠিক আছে। তো এইটা একটা অ্যাক্টিভেটিং এনজাইম, এরা না থাকলে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ধরিয়ে আনতে পারবে না, এরা না থাকলে টিআরএনএ কে অ্যামাইনো অ্যাসিড ধরতেই পারবে না, অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে টিআরএনএ নিয়ে আসবে, পারবেই না এনজাইম না থাকলে। তো এটা একটা অ্যাক্টিভেটিং এনজাইম, মনে রাখতে হবে, এটা একটা অ্যাক্টিভেটিং এনজাইম, অ্যাক্টিভেটিং এনজাইম, এটাকে অ্যাক্টিভেটিং এনজাইম বলা হয়, কারণ এটা না থাকলে টিআরএনএ এমআরএনএ কখনো কানেক্টিভিটি হবে না। এইগুলো লাগবে, প্রথমে বলবা এগুলো লাগবে, তারপরে বলবা এর রয়েছে 3টি ধাপ, সূচনা, এখানেও সেম, সূচনা, সূত্র বর্ধিতকরণ এবং সমাপ্তি, সূচনা, সূত্র বর্ধিতকরণ এবং সমাপ্তি, এর 3টা ধাপ আছে। বলবা যে এখানে কয়টা ধাপ আছে? 3টা ধাপ আছে, সূচনা, সূত্র বর্ধিতকরণ এবং সমাপ্তি। আচ্ছা, সূচনাতে কিছু কথা বলতে হবে, একদম সংক্ষেপে, কোনো চিত্রও দিচ্ছি না, কারণ এই চিত্র অনেক পেছানো চিত্র, একটু এদিক সেদিক হলে ভুল হয়ে যাবে। পরীক্ষায় ট্রান্সলেশন সব থেকে কম আসে, এই তো কয়েক বছরের মধ্যে কতটুকু আসে তোমার নিজেরা দেখলে পারবা, আর যতটুকু আসে যদি আসে কিভাবে আনসার করবা সেটা তোমাদের দেখা দিচ্ছি। সূচনা, সূচনার ক্ষেত্রে এভাবে বলতে হবে, প্রথমে এমআরএনএতে স্ক্যানিং হয়, এটা স্ক্যান হয় এমআরএনএতে, ঠিক আছে, সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পুরো এমআরএনএতে একটা স্ক্যানিং হবে, ঠিক আছে, এবং AUG নামক স্টার্ট কোডন খোঁজা হয়, AUG নামক স্টার্ট কোডন খোঁজা হয়, এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে। তাহলে প্রথমে এমআরএনএ যেটা আছে আমার কাছে, সেই এমআরএনএর 5 থেকে 3 দিকে একটা স্ক্যান হবে এনজাইম দ্বারা, স্ক্যান করে অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন নামক এটাকে বলা হয় স্টার্ট কোড, এটাকে কি বলা হয়? স্টার্ট কোড, ঠিক আছে। এই স্টার্ট কোডটা খোঁজা হয়, কি খোঁজা হয়? এই স্টার্ট কোডটাকে খোঁজা হয়, ওকে, এটা হচ্ছে প্রথম কথা। এরপর রাইবোজোমে 3টি টিআরএনএ বসার জন্যে APE নামক 3টি গর্ত হয়। তাহলে একটা রাইবোজোমের মধ্যে APE নামক 3টা গর্ত তৈরি হয়, এই গর্তের মধ্যে সে টিআরএনএ বসবে, এই গর্তের মধ্যে কি আসবে? এই গর্তের মধ্যে টিআরএনএ বসবে। তাহলে এটা হচ্ছে সূচনা, এভাবে শুরু হইলো, এটা হচ্ছে কি? সূচনা। দেখো পরীক্ষার খাতা যেভাবে লিখবা, এটা হচ্ছে সূচনা, শুরু হইল। সূচনার পরের ধাপে সূত্র বর্ধিতকরণ,
বা সূত্র বর্ধিতকরণ শব্দটা ব্যবহার না করে আমরা যদি শুধু বর্ধিতকরণ বা বৃদ্ধিকরণ দ্বারা বলি তাহলে ভালো হবে। এখানে কোনো সুতা নাই, তাহলে শুধু বৃদ্ধিকরণ লিখি আমরা, শুধু বৃদ্ধিকরণ, শুধু বৃদ্ধিকরণ বলবো। ঠিক আছে, টিআরএনএ সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড সংগ্রহ করে রাইবোজোমে আসবে। রাইবোজোমের যথাক্রমে এ মানে অ্যারাইভাল, এ সাইট, পি মানে পলিপেপটাইড চেন, পি সাইট, ই মানে এক্সিট সাইটে বসবে। পি সাইটে বা পি স্থানে দুটি অ্যামাইনো অ্যাসিডকে, পি সাইডে দুটি অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোম বন্ধন দ্বারা যুক্ত করবে। তাহলে টিআরএনএ কি করলো? টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে ধরলো, অ্যামিনো অ্যাসিডকে ধরে রাইবোজোমের অ্যারাইভাল সাইটে নিয়ে আসলো। এ থেকে ওটা পিতে গেল, ঠিক আছে, পিতে গেল মানে পলিপেপটাইড চেনে গেল, পলিপেপটাইড সাইটে গেল। পি সাইডে এসে রাইবোজোম কি করলো? দুটো অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করলো। আগে থেকে তো একটা অ্যামিনো অ্যাসিড আছে AUG, যেটা মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। পিতে কাজ হয়ে গেলে ওই টিআরএনএটা ইতে চলে যাবে, ই মানে এক্সিট এলিমিনেশনে চলে যাবে। আরেকটা টিআরএনএ এসে এতে বসবে, পিতে যাবে। পিতে গেলে দুটো অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, ই দিয়ে আলাদা হয়ে যাবে। এভাবে চলতে থাকবে। চলতে একসময় সমাপ্তি করে আসবে, সমাপ্তিকরণ। এটা আবার গুরুত্বপূর্ণ, এখানে একটা এমসিকিউ আছে। যখন mRNA-তে UAA, UGA, UAG কোড আসবে, এগুলো হচ্ছে সমাপ্তি কোড। তখন এই পদ্ধতির সমাপ্তি ঘটবে। এই যে তিনটা কোড UAA, UGA, UAG, এইগুলা আসা মাত্রই আগেরবার যেরকম পলি এ দেখে পলি ইউ করছিল, এখানে এই তিনটা কোড, এটাকে স্টপ কোড বলা হয়। এটাকে কি বলা হয়? স্টপ কোড বলা হয়। এই স্টপ কোড দেখা মাত্রই বোঝা যাবে যে আমার কাজ শেষ, আমার ঘটনা শেষ এবং আমার প্রোটিন তৈরি হয়ে গেছে। এটার চিত্র আসলে আমি আসলে রেকমেন্ড করি না এটা চিত্র দেওয়ার জন্য। তারপরে অনেকে আবার চাও চিত্র দিতে, ঠিক আছে, অনেকেই তো থাকো যারা হচ্ছে ভালো করে আনসার করতে চাও, তাদের জন্য দিই। দেখো এভাবে করে রাইবোজোম আঁকাবা, দিবা EPA, এ সাইড পি সাইড ই সাইড, এ সাইড পি সাইড ই সাইড। তারপর দেখাবা টিআরএনএ, এই হচ্ছে একটা রাইবোজোম নিয়ে, এই অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা টিআরএনএ এরকম আসছে। কোথায় আসছে? এ সাইটে আসছে। কোথায় আসছে? এ সাইটে আসছে। তারপরে এমআরএনএটাকে দেখাবা, এ হচ্ছে এমআরএনএ, এখানে জি দিবা, এখানে এ দিবা, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে জি ক্যাপিং, তার মানে এটা 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে এ টেইলিং, তার মানে হচ্ছে 3 প্রাইম প্রান্ত, ঠিক আছে। এবং এইখানে আরেকটা রাইবোজোম আঁকায় রাখবা, আগে থেকে আছে আরেকটা রাইবোজোম, এই যে এই রাইবোজোম আগে থেকেই ছিল, EPA, আগে থেকে দিয়ে রাখবা, ঠিক আছে। এবং দেখায় রাখবা যে এইখানে আগে থেকে কিছু অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে আছে এবং একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে এরকম করে একটা টিআরএনএ আসছে, EPA। এটা হচ্ছে প্রথম চিত্র। তারপরে চিত্রটা সুন্দর করে দিতে হবে, একটু বড় করে। এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, যেখানে পলি ইউ আছে, ইউ,
এটা হচ্ছে 7 গুয়ানিন প্রান্ত বা 5 প্রাইম প্রান্ত, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি রাইবোজোমের দুটা খণ্ড, একটা ছোট খণ্ড একটা বড় খণ্ড। এই হচ্ছে সেই ছোট খণ্ড যেখানে ই পি এ থাকে, আর এই হচ্ছে রাইবোজোমের বড় খণ্ড, ছোট খণ্ড বড় খণ্ড, ঠিক আছে। তার মধ্যে দেখাবা যে এখানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গেছে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডগুলোকে আমরা নীল কালি দিয়ে দেখাই। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটা পর একটা যুক্ত হয়ে গেছে। অ্যামিনো অ্যাসিডগুলো কিন্তু পি সাইডে যুক্ত হচ্ছে। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গেছে। তারপর দেখাবা এ সাইটে আরেকটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে, এটা টিআরএনএ নিয়ে আসছে। এটা যখন টিআরএনএটা যখন এ থেকে পিতে যাবে, এ থেকে যখন পিতে যাবে তখনই এই অ্যামিনো অ্যাসিডটাও এদের সাথে যুক্ত হয়ে যাবে। আর এটা দেখাবা এই যে ই সাইড যেটা আছে, ই সাইড থেকে অ্যামিনো অ্যাসিড মুক্ত হয়ে বের হয়ে যাচ্ছে। আরও একটা কাজ করবা, দেখাবা যে আরও একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রবেশ করার জন্য দাঁড়ায় আছে আরেকটা টিআরএনএ। এগুলো হচ্ছে টিআরএনএ, ঠিক আছে। সবশেষে কি দেখাবা, আরেকটা চিত্র আগাইতে হবে সবশেষে সমাপ্তি দেখানোর জন্য। 3 প্রাইম প্রান্ত, 7 গুয়ানিন, 5 প্রাইম প্রান্ত। 3 প্রাইম প্রান্তে আছে ইউ 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 ইউ, অনেকগুলো ইউ। ইউ না কেন, ইউ কেন হবে, পলি এ না, ইউ কেন? ইউএএ, এই যে ইউএএ আসছে, এই ইউএএ আসা মানে কি আমার কাজ শেষ। ইউএ আসা মানে কি আমার কাজ শেষ। তাহলে এই হচ্ছে রাইবোজোমের ছোট খণ্ড, এই হচ্ছে রাইবোজোমের বড় খণ্ড। ই সাইট, পি সাইট, এ সাইট। এতে এখন আর কোনো আমার এনজাইম দেখানোর দরকার নাই, কোনোটা টিআরএনএ দেখার দরকার নাই। এখানে দেখাবো যে আমাদের যে চেনটা অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গেছে। এভাবে করে আগাইতে আগাইতে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে গেছে। এটা কিন্তু এমআরএনএ, হলুদটা কিন্তু এমআরএনএ, ঠিক আছে। টিআরএনএতে সর্বশেষ যেই অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছিল টিআরএনএ, সেটাও রয়ে গেছে ইতে। এবং এটাকে আমি আপাতত খালি রেখে দিই, কারণ এটা নতুন করে আসার কেউ নাই, কারণ ওইদিকে আমার সমাপ্তি করে চলে আসছে। তাহলে দেখো এমআরএনএটা রাইবোজোমের ছোট খণ্ডে এসে বসছে। রাইবোজোমের ছোট খণ্ডে ইপিএ নামের সাইট আছে। এ সাইটে এসে প্রথমে মেথিওনিন বসবে, অর্থাৎ এইউজি মেথিওনিন এসে বসবে এবং কাজ শুরু করবে। প্রত্যেকটা টিআরএনএ এর এ সাইটে এসে রাইবোজোম নিয়ে বসবে, এই অ্যামিনো অ্যাসিড নিয়ে বসবে। এ থেকে পিতে যাবে, পিতে গিয়ে আগের অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধনে যুক্ত হবে। ওই টিআরএনএটা ইতে চলে যাবে, ওই টিআরএনএটা ইতে যে আলাদা হয়ে যাবে, আরেকটা টিআরএনএ এসে এতে বসবে, এ আর পি। তবে মনে রাখতে হবে এপিই তিনটাই কখনো বুক থাকে না, যে কোনো দুটা বুক থাকবে। ইতে বের হয়ে যাওয়ার পরে এসে একটা এতে এসে যুক্ত হবে। এভাবে করে একটা পর একটা অ্যামিনো অ্যাসিডকে দিয়ে টিআরএনএ বের হয়ে যাবে, একটা পর একটা অ্যামিনো অ্যাসিডকে দিয়ে টিআরএনএ বের হয়ে যাবে। আর মনে রাখবা সর্বোচ্চ দুইটা অ্যামিনো অ্যাসিড, দুইটা টিআরএনএ কিন্তু একটা রাইবোজোমে বসতে পারে, তিনটাকে কোনো কখনো এসে বসবে না। দেখো দুইটা বসে, তিনটা একটা ইনোভাটা কিন্তু ওয়েট করতেছে, ঠিক আছে। এভাবে করে যখন ইউএএ, ইউজিএ বা ইউএজি যখন ফিরে পাবে তখন সমাপ্তি হবে, তখন আগে সবগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে সবটা সেপারেট হয়ে চলে যাবে। এই হয়ে গেল তোমার ট্রান্সলেশনের পদ্ধতি। একটু একটু টাফ, একটু টাফ, বাট আমার মনে হয় চেষ্টা করলে পারবা। একটু টাফ আছে, চেষ্টা করলে পারা যাবে। ওমা হ্যাংও মারে রে। ওকে, চিত্রটা একটু বিট ঘুরে, হ্যাঁ চিত্র বিট ঘুরে, কারণ কি এই প্রসেসটা কঠিন তো, এই জন্য চিত্রটা ঘুরে মনে হয়েছে। এখন আসো আমরা যে পদ্ধতিগুলো শিখলাম,
ডিএনএ থেকে আরএনএ তৈরি। তারপর আমরা কি শিখলাম? আরএনএ থেকে প্রোটিন তৈরি। এটাই তো আজকে মুখ্য আলোচনা ছিল, ঠিক আছে? এই যে পদ্ধতিটা ডিএনএ থেকে প্রোটিন তৈরি, প্রোটিন থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ থেকে প্রোটিন তৈরি, তার মানে এটাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন, এটাকে বলছি আমরা ট্রান্সলেশন। জীববিজ্ঞানের ভাষায় এই দুটাকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। কেন্দ্রীয় প্রত্যয়, সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়, সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। ফ্রান্সিস ক্রিক 1956 সালে ধারণাটা প্রকাশ করছে। ফ্রান্সিস ক্রিক বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক এই ধারণাটা প্রকাশ করছে। জীববিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয়। কি বলা হয়? কেন্দ্রীয় প্রত্যয়। ওকে, আসো জিন। এর পরের টপিক হচ্ছে জিন। জিন থেকে যতটুকু দরকার বলে দিচ্ছি। জিনের মধ্যে আদি কোষের জিন প্রকাশের একক, এটা পরীক্ষা আসে। আদি কোষের জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ। আদি কোষের জিন প্রকাশের এককে, আদি কোষের জিন প্রকাশের একক হচ্ছে অপেরণ। কে? অপেরণ। অপেরণ মডেল। আদি কোষ ছোট, জিন কম, ডিএনএ কম, এই জন্য আদি কোষের জিন প্রকাশের এককে আমরা কি বলি? অপেরণ বলি বা অপেরণ মডেল বলি। কি বলি? অপেরণ মডেল বলি। যেখানে একটা থাকে গাঠনিক জিন, যেখানে থাকে প্রোমোটার জিন, যেখানে থাকে অপারেটর জিন, আর থাকে রেগুলেটর জিন। এগুলো আদি কোষের ক্ষেত্রে। কেমনে মনে রাখবো? বাস ড্রাইভার দিয়ে মনে রাখবো। বাসের যে বডি, এটা হচ্ছে গঠন, স্ট্রাকচার, এটা হচ্ছে গাঠনিক জিন। বাসের যে বাস চালায়, যে বাসের ড্রাইভার, সে হচ্ছে অপারেটর, সে বাসকে অপারেট করে, তাহলে সে হচ্ছে অপারেটর। বাসের একজন হেল্পার থাকে না, যে বলে ওস্তাদ ডানে প্লাস্টিক, ওস্তাদ বামে প্লাস্টিক, ওটা হচ্ছে প্রমোট করে ড্রাইভারকে। ওস্তাদ জোরে চালান, ওস্তাদকে প্রমোট করতেছে, এটা হচ্ছে প্রমোটর জিন। আর ওস্তাদ যখন জোরে চালাতে যায়, ডানে বামে প্লাস্টিক করে যখন কাউরে লাগায় দেয়, তখন হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হয় আন্দোলন হওয়ার পরে কি হয়? সকল বাস মালিক সমিতি একসাথে বসে বাস দেয় বন্ধ করে। ওই যে বাস মালিক সমিতি যে সব কিছুকে নিয়ন্ত্রণ করে, কোন বাস চলবে না, এটা যারা নিয়ন্ত্রণ করে, ওটা হচ্ছে রেগুলেটর জিন। তাহলে গাঠনিক জিন হচ্ছে প্রধান জিন, যেটা মেইন। অপারেটর জিন যে গাঠনিক জিনকে চালায়। প্রমোটর জিন যে গাঠনিক জিনকে উদ্দীপনা দেয় কোনো কাজ করার জন্য। আর রেগুলেটর জিন যে সব কিছুকে নিয়ন্ত্রণ করে, সকল জিনকে নিয়ন্ত্রণ করে, সে হচ্ছে রেগুলেটর জিন। তাহলে এগুলো হচ্ছে কোথায় ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো হচ্ছে আদি কোষের জিন প্রকাশের একক। এবং আদি কোষের জিন প্রকাশের এককে এক একটাকে বলা হয় অপেরণ। এই যে এক একটা, এই প্রত্যেকটাই হচ্ছে অপেরণ। তাহলে এটা একটা অপেরণ, এটা একটা অপেরণ, এটা একটা অপেরণ, এটা একটা অপেরণ। এগুলোকে অপেরণ নামে ডাকা হয়। একটা ইউনিট, অপেরণ মানে একটা ইউনিট, যে এতটুকু জিন এই কাজ করতেছে, এতটুকু জিন গঠন করতেছে, এতটুকু জিন প্রমোট করতেছে, ওই ইউনিটটাকেই অপেরণ নামে ডাকা হবে। ওই ইউনিটটাকে কি নামে ডাকা হবে? অপেরণ নামে ডাকা হবে, একটা ইউনিট। এটা তো আদি কোষের জিন প্রকাশের একক দেখলাম আমরা। আদি কোষের জিন প্রকাশের একক দেখলাম। প্রকৃত কোষের জিন কেমনে প্রকাশ পায়? প্রকৃত কোষ তো অনেক ডিফিকাল্ট, তাই না? প্রকৃত কোষের জিন প্রকাশের একক, এখানেও 4টা একক। এখানে কয়টা একক? এখানেও 4টা একক। প্রথম হচ্ছে রেকন। প্রথমে আছে রেকন, যেটুকু অংশ জেনেটিক রিকম্বিনেশন হয়। আমার জেনেটিক রিকম্বিনেশন নামের ব্যাপারটা জানি।
আমরা অনুজীব চ্যাপ্টারেও পড়ছি যে একটা ডিএনএর সাথে ডিএনএ যুক্ত হলে জেনেটিক রিকম্বিনেশন হয়, যতটুকু জায়গায় হয় ওই জায়গাটুকুকে রেকন নামে ডাকা হবে, ওই ইউনিটটাকে রেকন নামে ডাকা হবে, রেকন। তারপরে মিউটন, নিউটন না মিউটন, ডিএনএর যেটুকু অংশে মিউটেশন হয়েছে। তাহলে কোনো একটা জিন যদি মিউটেশন হয়ে পরিবর্তন হয়ে যায়, মিউটেশন মানে কি জেনেটিক পরিবর্তন, তাহলে ওই একটা ইউনিটকে বলা হবে মিউটন। অনেকগুলো জিনেই হয়েছে, বাট ওই একটা বেসিক, মানে ধরো আমরা কোনো কিছুকে একক ধরে, যেমন 1 কেজি হচ্ছে একটা একক, ওই এককটাকে মিউটন বলা হবে। যে অনেক জায়গা জুড়ে মিউটেশন হয়েছে, এর মধ্যে একটা নির্দিষ্ট জিনের মিউটেশন, ওই জিনটা হচ্ছে একক, মিউটন। তারপর হচ্ছে রেপ্লিকন। আমরা তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করছি, রেপ্লিকা তৈরি করছি, তাহলে যেটুকু অংশে রেপ্লিকেশন হচ্ছে, যেটুকু অংশে রেপ্লিকেশন হয়, এটা তো কমন, রেপ্লিকেশন তো হয়, যেটুকু অংশে রেপ্লিকেশন হয় এটাকে বলা হয় রেপ্লিকন। আর 4 নম্বরে হচ্ছে সিস্টন। 4 নম্বর হচ্ছে সিস্টম, প্রধান জিন। এটি ডিএনএ এর প্রধান কার্যকরী অংশ। এটাই হচ্ছে ডিএনএ এর প্রধান কার্যকরী অংশ, যেটি হচ্ছে প্রধান কাজ করতেছে। এগুলো এমসিকিউ। আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে বেশ কয়েকটা জিনের নাম বলছে, প্রথম আছে লিথাল জিন। লিথাল জিন কি? যেই জিনের প্রভাবে কোনো কিছু মারা যায়, এটাকে লিথাল জিন বলে, ঠিক আছে? তারপর হচ্ছে অনকোজিন, ক্যান্সার সৃষ্টিকারী জিন। অনকোলজি মেডিকেল সায়েন্সের যে ডিপার্টমেন্টে ক্যান্সার টিউমার নিয়ে আলোচনা করা হয়, তাহলে ক্যান্সার এবং টিউমার সৃষ্টিকারী জিন মানে হচ্ছে অনকোজিন। কি জিন? অনকোজিন। তারপর হচ্ছে সেক্স ক্রোমোজোমাল জিন, এক্স এবং ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকবে ওগুলোকে বলা হবে সেক্স ক্রোমোজোমাল জিন। এক্স এবং ওয়াই ক্রোমোজোমে যে জিনগুলো থাকবে এটাকে বলা হবে সেক্স ক্রোমোজোমাল জিন। তারপর হচ্ছে ট্রান্স জিন, যেখানে ট্রান্সজেনিক হবে কিছু, একটা উদ্ভিদের জিন নিয়ে আরেকটা উদ্ভিদে দিয়ে দিছে, একটা ব্যাকটেরিয়ার জিন নিয়ে একটা ব্যাকটেরিয়াকে দিয়ে দিছে, এটাকে বলা হবে ট্রান্সজিন। কি? ট্রান্সজিন। তারপরে হচ্ছে খণ্ডিত জিন, যে জিনে এক্সন প্লাস ইন্ট্রন একসাথে থাকে, যে জিনে এক্সন প্লাস ইন্ট্রন দুটোই একসাথে থাকে ওটাকে খণ্ডিত জিন বলে, স্প্লিট জিন বা খণ্ডিত জিন বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে সিউডোজিন, জিনের নিষ্ক্রিয় অংশ, যদি কোনো জিন নিষ্ক্রিয় হয়ে থাকে সেটাকে বলা হয় জিনের নিষ্ক্রিয় অংশ বা সিউডোজিন। কি জিন? সিউডোজিন। তারপরে হচ্ছে লিঙ্কড জিন, দুটি ডিএনএ একসাথে নিষ্ক্রিয় হয়ে গেলে, দুইটা ডিএনএ একসাথে আছে কিন্তু কোনোটাই কোনো কাজ করতেছে না, দুটো ডিএনএ একসাথে আছে কিন্তু কেউ কোনো কাজ করতেছে না, একসাথে মিলে নিষ্ক্রিয় হয়ে গেছে, তখন এটাকে ওই দুটো জিনকে একসাথে লিঙ্কড জিন বলে। তাহলে এগুলো এমসিকিউতে আসে। তাহলে লিথাল জিনটা কি বলছিলাম? মৃত্যুর কারণ যে জিন দ্বারা হয়। আর ট্রান্সজিন হচ্ছে ট্রান্সজেনিক জীব তৈরিতে, ট্রান্সজেনিক জীব বা ট্রান্সজেনিক ডিএনএ তৈরিতে এটা হয়। এই হচ্ছে বিভিন্ন রকমের জিন, এটা লাগবে, ঠিক আছে? আমি জিনের বাদশা, সব শেষ টপিক জেনেটিক কোড। থেকে কোডন। দেখো mRNA এদের কাছে থাকে কোডন,
আর টিআরএনএ যেহেতু এমআরএনএ উল্টা টিআরএনএ, এখানে থাকে হচ্ছে অ্যান্টিকোডন, এটা মনে রাখবা। তাহলে ডিএনএর কাছে কি থাকে? ডিএনএর থেকে কাছে থাকে হচ্ছে জিন, জিন বা জেনেটিক কোড, জিন বা জেনেটিক কোড। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। জেনেটিক কোড না দিয়ে আমরা জাস্ট জিন দিই, এটাই ভালো। এই কোডন, কোডন কীভাবে তৈরি হবে দেখো, এমআরএনএ দিয়ে তো হয় অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, 4টা ক্ষার আছে, আর 3টি ক্ষার মিলে তৈরি হয় কোডন বা ট্রিপলেট। তার মানে 3টা করে ক্ষার নিতে হবে, যেমন ধরো AUG, যেমন AUG, এবং এটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, যেমন মেথিওনিন। ঠিক আছে, এটাকে বলা হয় মেথিওনিন। এই যে ডিএনএ এমআরএনএটা তৈরি হয়েছে, ওই এমআরএনএ দেখে টিআরএনএ কেমনে বুঝলো কোনটা কোন অ্যামিনো অ্যাসিড? এটাই তো প্রশ্ন। এমআরএনএটাকে দেখে টিআরএনএ কেমনে বুঝলো যে কোনটা কোন অ্যামিনো অ্যাসিড? এই যে 3টা করে কোড বসে, এই 3টা করে কোড বসেই তো কোড তৈরি হয়, কোডন তৈরি হয়, এটা দেখেই বুঝে। ঠিক আছে, তো এটা যেহেতু এমআরএনএতে, এটা যেহেতু এমআরএনএতে থাকবে কোডন, তাহলে অবশ্যই এখানে থাইমিন থাকবে না, ইউরাসিল থাকবে। তাহলে 4টা কোডন, 3টা ট্রিপলেট, 3টা ক্ষার মিলে একটা কোডন তৈরি হয়। আবার ক্ষার আছে 4 রকমের। তাহলে এটাকে আমরা করতে পারি এভাবে 4 কিউব বা 64টি। তাহলে কতগুলা সিকোয়েন্স আমি বানাইতে পারবো? 64টি সিকোয়েন্স আমি বানাইতে পারবো, কম্বিনেশন বা বিন্যাস সমাবেশের নিয়ম অনুসারে। 4টা ক্ষারের মধ্যে 3টার করে কম্বিনেশন হবে, 4টা ক্ষার দিয়ে 3টা করে কম্বিনেশন হবে। কতগুলো হতে পারে? এরকম 64টা হতে পারে। তাহলে কোডন কতগুলো? 64টি। তাহলে কোডন কতগুলো হতে পারে? 64টি হতে পারে। তার মধ্যে আবার UAA, UGA আর UAG এরা স্টপ করে, এই জন্য এরা স্টপ কোডন। এরা কি? স্টপ কোডন। যতগুলো কোডন আছে এরা বিভিন্নভাবে সজ্জিত অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। যেমন একটা অ্যামিনো অ্যাসিডের নাম আমরা 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 দেখি, একটা অ্যামিনো অ্যাসিড, তোমাদের বইয়ের মধ্যে অনেক বড় চার্ট দেওয়া আছে, দরকার নেই। একটা অ্যামিনো অ্যাসিড আছে, যে অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে ধরো ভ্যালিন। ভ্যালিন নামের একটা অ্যামিনো অ্যাসিড আছে, এটা এক্সাম্পল দিচ্ছে, এটা মনে রাখা লাগবে না। ভ্যালিন নামের একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য আরএনএতে GUU, GUC, GUA, GUG, এই দেখো 4টা ট্রিপলেট, 3টা করে 4টা, এরকম 4টা ট্রিপলেট যখন এমআরএনএর মধ্যে একসাথে থাকবে, তখন এটা দেখে এমআরএনএ আমাদের টিআরএনএ বুঝবে আসলে ভ্যালিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা হয়েছে। কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা হয়েছে? ভ্যালিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা হয়েছে। তেমনি মেথিওনিন নামের একটা অ্যামিনো অ্যাসিড আছে, মেথিওনিন, যেটা AUG, এবং এটাকে স্টার্ট কোডন বলা হয়, স্টার্ট কোডন বলা হয়। অর্থাৎ তুমি যখন ট্রান্সলেশন শুরু করবা তখন তোমার এটা লাগবেই, এসে বলছে না এটা দেওয়া শুরু হয়, এটা লাগবেই। তার মানে মেথিওনিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা ট্রান্সলেশন শুরু করার সময় লাগবেই, অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করার সময় এটাকে লাগবে, এই জন্য এটাকে স্টার্ট কোডন বলে। আর স্টপ কোডন হচ্ছে এই 3টা, UAA, UGA আর UAG, এটা স্টপ কোডন। তা জেনেটিক কোড হচ্ছে 64টা, এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে 61টা, আর 3টা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, বরঞ্চ থামায় দেয়। ঠিক আছে, এগুলো তোমাদের বইয়ের মধ্যে বলছে, শর্টে বলে দিলাম। এবং সবশেষে যেটা জেনেটিক কোডের বৈশিষ্ট্য, জেনেটিক কোডের বৈশিষ্ট্য, এটা আবার আসে পরীক্ষায়। জেনেটিক কোডের বৈশিষ্ট্য, জেনেটিক কোডের বৈশিষ্ট্য, এটা ভালো করে দেখো, এটা পরীক্ষায় আসে, এটা MCQতেও আসে, জেনেটিক কোডের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে জেনেটিক কোড সবসময় ট্রিপলেট হবে, সবসময় ট্রিপলেট হবে, ট্রিপলেট হবে, অর্থাৎ 3টি ক্ষারের বিন্যাস, অলওয়েজ ট্রিপলেট হইতে হবে। জেনেটিক কোডের প্রথম বৈশিষ্ট্য কি? জেনেটিক কোড সবসময় 3টা হইতে হবে। আচ্ছা, এরপরে দেখো, একটি কোড মাত্র
একটি অ্যামিনো অ্যাসিড নির্দেশক। তার মানে AUG যেখানে মেথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে, AUG, এই AUG অন্য কারো কাজে ব্যবহার হবে না। এই AUG শুধুমাত্র মেথিওনিনকে নির্দেশ করবে। যেমন GUA এটা ভ্যালিন নামক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য ব্যবহার হয়েছে, তাহলে আরও যে 63টা আছে তার মধ্যে এটা আর থাকবে না, সে শুধুমাত্র ভ্যালিনের জন্যই ব্যবহার হবে। মানে যে একটা জায়গায় ব্যবহার হয়েছে সে শুধুমাত্র ওই অ্যামিনো অ্যাসিডের জন্যই ব্যবহার হবে। তবে একটি অ্যামিনো অ্যাসিড নির্দেশে একাধিক কোডন লাগতে পারে। দেখো একটা কোড একবার ব্যবহার হয়ে গেলে সে আর কারোর জন্য ব্যবহার হবে না, কিন্তু আবার দেখো একটা অ্যামিনো অ্যাসিডের জন্য অনেকগুলো কোড ব্যবহার হতে পারে। ব্যাপারটা কি, 10 জন মিলে একজনের লাইফ বাঁচাবো বা একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করবো, কোনো সমস্যা নাই। বাট যে একজনের লাইফ বাঁচাইছে বা যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করছে সে অন্য কাউকে নির্দেশ করার জন্য আর যাবে না। আবারও বলতেছি, 3-4টা কোড মিলে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য লাগতে পারে, বাট যে একটা অ্যামিনো অ্যাসিডের জন্য ব্যবহার হয়ে গেছে সে অন্য কোনো অ্যামিনো অ্যাসিডের জন্য যাবে না, এটাই বলছে এখানে। ওকে, তারপরে কোডন গুলো সার্বজনীন। কোডনগুলো সার্বজনীন মানে কি, আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, আসমানি, বেগুনি, রুই মাছ, কাতলা মাছ, বিড়াল, হাঁস, মুরগি, মনোছাগল যা যা আছে সবার মেথিওনিন তৈরি করার জন্য AUG কোডটাই লাগবে, ভ্যালিন তৈরি করার জন্য ওই কোডগুলোই লাগবে। এই জন্য বলছে কোডিন সার্বজনীন। দিন শেষে দেখো আমাদের সবার রক্তই লাল, সবার কোডই সেম, ঠিক আছে। তারপরে হচ্ছে AUG মেথিওনিন নির্দেশক স্টার্ট কোডন। AUG মেথিওনিন নির্দেশক স্টার্ট কোডন, UAA UAG UGA স্টপ কোডন। এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর একটা বৈশিষ্ট্য আছে তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে যে জেনেটিক কোড কখনো ওভারল্যাপ করে না, একটা মাঝখানে একটা এসে ঢোকে না, ঠিক আছে। এটা লিখে রাখতে পারো, ওভারল্যাপ করে না, জেনেটিক কোড কখনো ওভারল্যাপ করে না, একটার মধ্যে একটা এসে কখনো বসে না। এই হচ্ছে জেনেটিক কোডের বৈশিষ্ট্য। কিন্তু 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 UAA UGA, দেখো UAA UGA আর UAG এই তিনটাকে আমরা কি কোড বলি, স্টপ কোড। কিন্তু এদের মধ্যে দুইজন UAA আর একটা হচ্ছে UAG, এই দুইজন কিছু প্রোটিস্টা হচ্ছে জীব, প্রোটিস্টাতে এরা স্টপ নির্দেশ না করে, এরা তো স্টপ করেই না, বরঞ্চ অন্য একটা অ্যামিনো অ্যাসিড আছে, যে অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে কি, যে অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে হিস্টিডিন, সরি গ্লুটামিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। এইটা আবার একটা ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমের ফলে এই সার্বজনীন নিয়মটা বাদ পড়ে যায় বা ব্যতিক্রম হয়ে যায়। আমরা পড়ছি যে সকলের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, UAA UGA আর UAG সবাইকে স্টপ করবে, কিন্তু কিছু কিছু প্রোটিস্টার অন্তর্ভুক্ত জীবে এরা বন্ধ না করে কি করে, গ্লুটামিন কোড করে, গ্লুটামিন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তার মানে ওদের ক্ষেত্রে শুধুমাত্র একটাই স্টপ কোড, UGA। শেষ। কোডন অ্যামিনো অ্যাসিডের বিষয়গুলো, আরে বাবা এগুলা বিপদে ফেলা দিলা এই প্রশ্ন করে। কোডন অ্যামিনো অ্যাসিডের বিষয়টা কি বলবো বলো এই বিষয়ে। 61টা কোড আছে যারা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তোমার কাছে mRNA আছে, তোমার কাছে কি আছে, mRNA। তোমার কাছে mRNA আছে,
এর ভিতরে তো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন ছাড়া কিছুই না। ডিএনএ হচ্ছে বাইনারি, সরি কম্পিউটার হচ্ছে বাইনারি। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তেমনি ডিএনএ, আরএনএ বা এই যে অ্যামিনো অ্যাসিডগুলা AUGC বা ATGC ছাড়া কিছু বোঝে না। ডিএনএ হলে ATGC ছাড়া সে কিছু বুঝবে না, আরএনএ হলে AUGC ছাড়া সে আর কিছু বুঝবে না। এইগুলাই তার সম্পত্তি। এখন তাহলে এগুলো দিয়ে তোমাকে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে হবে। কম্পিউটারে যদি 01011000001110000000 এগুলো দিয়ে যদি তুমি যে কোনো কিছু প্রকাশ করতে পারো, আয়নের ক্ষেত্রেও তা হয়। এখন আয়নের কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা, টিআইনের কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে ধরে ধরে নিয়ে আসা। কেমনে বুঝবো কোনটা কোন অ্যামিনো অ্যাসিড? এই জন্যে ট্রিপলেট আকারে এক একটা অ্যামিনো অ্যাসিডকে নামকরণ করা হয়েছে, কোডন দিয়ে অ্যামিনো অ্যাসিডকে নামকরণ করা হয়েছে। কোনো কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করতে একটা দিয়ে হয়ে যায়, কোনো কোনো করতে 3-4টা লাগে। এই হচ্ছে পার্থক্য। এই হচ্ছে ক্ষারের সাথে অ্যামিনো অ্যাসিডের সম্পর্ক। আমরা যে প্রথম থেকে নাইট্রোজেনের ক্ষার পরে আসছিলাম, সেটার সমাপ্তি হচ্ছে এখানে। ঠিক আছে? এই দেখো এই প্রশ্নটা, উদ্দীপকের এ ও বি এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা ডিএনএ আরএনএ পার্থক্য। এই যে এটা ডিএনএ থেকে আরএনএ মানে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন মানে ট্রান্সলেশন। ঠিক আছে? দেখো কি বলছে, উদ্দীপকের এক্স থেকে ওয়াই সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। ডিএনএ থেকে আরএনএ পারবো? দেখছো আসছে কিন্তু পরীক্ষায়, এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। উদ্দীপকের এক্স থেকে ওয়াই সৃষ্টির প্রক্রিয়াটি, বি মানে হচ্ছে প্রোটিন, বি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। মানে ট্রান্সক্রিপশনের গুরুত্ব প্রোটিন তৈরির ক্ষেত্রে। স্বাভাবিক, তুমি যদি আরএনএ তৈরিই না করতে পারো, এমআরএনএ যদি তৈরিই করতে না পারো, তাহলে এই তথ্য নিয়ে তুমি আর কোথায় কেমনে যাবা? এই তথ্যই তো পরে রাইবোজোমের কাছে যাবে, তারপরে না ট্রান্সলেশন শুরু হবে। ঠিক আছে? উদ্দীপক বৈশিষ্ট্য প্রকাশে মানে কি প্রোটিন, উদ্দীপকের উল্লিখিত এক সূত্রক নিউক্লিক অ্যাসিডের গুরুত্ব প্রশ্লেষণ করো। তার মানে বলছে বৈশিষ্ট্য প্রকাশে আয়নের গুরুত্ব। পারবো না? ওই যে ট্রান্সলেশন, ওইটাই ট্রান্সলেশনের গুরুত্ব। ট্রান্সলেশনের গুরুত্ব চাইছে। দেখো কি বলছে, জীবকোষের নিউক্লিয়াসে অবস্থিত, দেখো প্রশ্নটা, জীবকোষের নিউক্লিয়াসে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দ্বিসূত্রক অণু বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক মানে ডিএনএ। জীবকোষের নিউক্লিয়াসে আরও একটি একসূত্রক অণু বিদ্যমান মানে আরএনএ। গ নাম্বার প্রশ্ন দেখি, উদ্দীপকের প্রথম অণুটি অনুলিপনে বিভিন্ন রকমের এনজাইমে কাজ লাগবে। আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে এনজাইম, আগের দিন পড়ছি। উদ্দীপকের প্রথম অণু থেকে দ্বিতীয় অণু তৈরির প্রক্রিয়া মানে কি ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, ও দ্বিতীয় অণু থেকে জীবনের ভাষা তৈরির প্রক্রিয়ার নাম উল্লেখপূর্বক এদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য। দেখছো? ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য। আচ্ছা তারপরে দেখি একটু ওই প্রশ্নটা খেয়াল করো। এ হচ্ছে আরএনএ, বি হচ্ছে ডিএনএ। স্প্লাইসিং কি? স্প্লাইসিজম এনজাইম দ্বারা একজন অংশকে কেটে আরএনএকে চূড়ান্ত করাকে স্প্লাইসিং বলে। উদ্দীপকের এ অণুর শ্রেণীবিন্যাস বর্ণনা করো। মানে আয়নের কয়টা আয়নের শ্রেণীবিন্যাস, মানে কয় প্রকার আয়নে আছে, 5 প্রকার আয়নে আছে, ওইগুলো লিখতে দিচ্ছে। বি এর জৈবনিক গুরুত্ব আলোচনা করো, মানে ডিএনএ গুরুত্ব। এটা পারবোই আমরা। জীবদের দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, যার একটি দ্বিসূত্রক অবস্থায় বংশগতি বহন করলে অপরটি এক সূত্রক প্রোটিন সংশ্লেষণ করে, মানে ডিএনএ আর আরএনএ। উদ্দীপকের দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিডের গঠন বর্ণনা করো, ডিএনএ এর গঠন। উদ্দীপকের নিউক্লিক অ্যাসিডের মধ্যে পরস্পরের সম্পর্ক আলোচনা করো, ডিএনএ আর এর সম্পর্ক। ডিএনএ এর সম্পর্ক হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি, অর্থাৎ ট্রান্সক্রিপশনের একটু বর্ণনা এখানে দিতে হবে। শেষ।
ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য, ট্রান্সক্রিপশন ডিএনএ মধ্যে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে আরএনএতে কপি করাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর ট্রান্সলেশনকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন। এক্ষেত্রে এটিপি জিটিপি লাগে, ওই ক্ষেত্রে লাগে, আর এক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড লাগে। এই প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসের ভিতরে হয় ট্রান্সক্রিপশন, আমি দেখাইছি, আর ট্রান্সলেশনটা সাইটোপ্লাজমে হয়। ট্রান্সক্রিপশনের প্রতিটি রাইবোজোমের সাথে সম্পর্কিত নাই, কারণ ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে কোনো রাইবোজোম লাগে নাই, আর ট্রান্সলেশনের ক্ষেত্রে রাইবোজোম তো লাগবেই। ট্রান্সক্রিপশনে আরএনএ পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর ট্রান্সলেশনে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস অ্যাক্টিভ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোমোটারের সাথে যুক্ত হওয়ার পরে আরএনএ পলিমারেজ থেকে ডিএনএ পাক খুলে নেয়, আর এখানে প্রোমোটার বা এরকম কিছু লাগে না, এখানে নির্দিষ্ট স্থানে অ্যাসিড অ্যামিনো অ্যাসিড সংযুক্তির পরে বের হয়ে যায় এবং এএমপির পরে এগুলো দরকার নেই। মানে ওখানে বলছে প্রোমোটার লাগে, এখানে বলে প্রোমোটার লাগে নাই, শেষ। এই হচ্ছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পার্থক্য। এই তো এগুলোই আছে। তাহলে এরই মাধ্যমে আমাদের এই পার্টটাও শেষ হইলো, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্টটাও আমাদের শেষ হইলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে মানে এই মাথা ব্যথা ক্লাসের এক পর্যায়ে এসে মাথা ব্যথা কমে গেছে, ক্লাসে দিয়ে আসে তেমন মাথা ব্যথা হয় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফিজ।